যাব। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন স্পেশাল ব্যাচের আজকের বোটানি থার্ড চ্যাপ্টার কোষ রসায়নের প্রথম টপিক কার্বোহাইড্রেট নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমাদের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করো, বন্ধুদেরকে একটু ক্লাসে ইনভাইট করো। আচ্ছা, আমরা আজকের চেষ্টা করব তোমার আবুল হাসান স্যারের বই থেকে পড়ানোর, এবং সাথে এক্সট্রা রাইটারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা পড়ায় চলে যাই সরাসরি। দেখো, কোষ রসায়ন মানে আসলে কি? আমাদের দেহের যে কোষ, এই কোষ বিভিন্ন জৈব এবং অজৈব উপাদানের সমন্বয়ে গঠিত হয়। তো জৈব বস্তুর ভেতরে থাকে হলো শর্করা, প্রোটিন, লিপিড, এগুলো থাকে, এনজাইম থাকে, বিভিন্ন হরমোন থাকে, যেগুলো হলো জৈব বস্তু। আর অজৈব বস্তুর ভেতরে সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানটা থাকে সেটা হলো পানি। এবং আমাদের এই যে জৈব বস্তু শর্করা, প্রোটিন, লিপিড, এগুলো বিভিন্ন মৌল দ্বারা গঠিত হয়। মৌলগুলো মিলে যৌগ তৈরি করে। তো আমাদের দেহে যে কোষের মূল যে গঠন, সজীব যে গঠন, সেটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের প্রায় 60 থেকে 90% পানি থাকে। তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি থাকে? প্রোটোপ্লাজমের 60 থেকে 90% পানি থাকে, এবং প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম পানি থাকে। এই জন্য আমরা বলি কি, পানির অপর নাম জীবন। কারণ পানি ছাড়া প্রোটোপ্লাজম সজীব থাকতে পারবে না, আর প্রোটোপ্লাজম সজীব না থাকলে একটা কোষ বাঁচবে না, আর কোষ না বাঁচলে জীবন বাঁচবে না। এই জন্য আমরা পানির অপর নাম জীবন বলি। এখন দেখো, আমি বললাম যে আমাদের যে জৈব অজৈব বস্তু, এগুলো বিভিন্ন কি মৌলের সমন্বয়ে গঠিত। তো এরকম মৌল আছে কয়টা? 92টা। তো এই 92টা মৌলের 96% মৌল হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। অর্থাৎ একটা জীবদেহ গঠনে যে মৌল লাগে, সেই মৌলের 96% মৌলই হলো কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে এই পেজ থেকে এই ইনফরমেশনগুলো জানতে হবে। এরপরে আসো, এখন আরেকটা জিনিস একটু আমি বলে দেই। দেখো ভাই, এই যে কোষ, এই কোষের ভেতরে আমাদের কি অক্সিজেন আসে। অক্সিজেন এসে কোষে থাকা খাদ্যবস্তুকে জারিত করে, জারিত করে তৈরি করে কি বলতো? কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দুইটাই কি গ্যাস। তার মানে আমাদের প্রোটোপ্লাজমে, কোষের প্রোটোপ্লাজমে বা সাইটোপ্লাজমে বিভিন্ন মৌল থাকবে, ব্যাপারটা এরকম না। বিভিন্ন গ্যাসও থাকতে পারে, যেমন অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো থাকতে পারে। তাহলে এই প্রশ্নটার একটু উত্তর দাও তো, যে প্রোটোপ্লাজমে কোন গ্যাসটা দ্রবীভূত থাকে? প্রোটোপ্লাজমে কোন গ্যাসটা দ্রবীভূত থাকে? এটা একটু কমেন্ট করো তো দেখি সবাই, যে প্রোটোপ্লাজমে কোন গ্যাসটা দ্রবীভূত থাকে। দেখো, আমি আগের স্লাইডে বলেছি প্রোটোপ্লাজমে দ্রবীভূত থাকে কি অক্সিজেন। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবই হলো প্রোটোপ্লাজমের দ্রবীভূত গ্যাস। এরপরে আসো, এখন আমরা বললাম আমরা এই অধ্যায়ে মূলত পড়বো কি কি। দেখো, এই অধ্যায়ে আমরা পড়বো কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা। 2 নম্বরে আমরা পড়বো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। 3 নম্বরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোটিন। 4 নম্বরে আমরা আলোচনা করব লিপিড, এবং 5 নম্বরে আমরা আলোচনা করব এনজাইম নিয়ে। এখন আসো, এই যে শর্করা, প্রোটিন, লিপিড, এনজাইম, এদের রাসায়নিক গঠনটা জানতে গেলে আমাদের কিছু কার্যকরী গ্রুপ সম্পর্কে জানতে হবে।
যেমন শর্করা জানতে গেলে বা শর্করা রাসায়নিক গঠন জানতে গেলে আমাদের দুইটা কার্যকরী গ্রুপ লাগবে। একটা হলো হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ। তাহলে হাইড্রক্সিল গ্রুপ বা হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল গ্রুপ বা হাইড্রক্সিল মূলককে এই যে OH, এটাই হলো আমাদেরকে হাইড্রক্সিল মূলক। এরপরে আমাদের লাগবে কি কার্বনিল মূলক, কার্বনিল মূলক। তাহলে কার্বনিল মূলক কি কি আছে? কার্বনিল মূলক আছে হলো অ্যালডিহাইড মূলক এবং আছে কি কিটোন মূলক। তাহলে এই যে অ্যালডিহাইড এবং কিটোন মূলক এই দুইটা হলো কার্বনিল মূলক। তাহলে আমাদের শর্করার জন্য যে তিনটা মূলক জানতে হবে সেই তিনটা মূলকের একটা হলো হাইড্রোক্সিল মূলক, অ্যালডিহাইড মূলক এবং কি কিটোন মূলক। যেখানে অ্যালডিহাইড এবং কিটোন দুইটাকে আমরা একসাথে বলতে পারি কি কার্বনিল মূলক। এরপরে আসো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের কি কি মূলক জানতে হবে একটু দেখো। অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের জানতে হবে কার্বক্সিল মূলক, কার্বক্সিল মূলক। তাহলে কার্বক্সিল মূলক হিসেবে কাজ করে কে? এই যে COOH অ্যাসিড মূলক যেটা। এরপর আমাদের জানতে হবে অ্যামিন মূলক বা অ্যামাইনো মূলক। এই যে অ্যামিনো মূলক, অ্যামিনো মূলক হিসেবে কাজ করে কে? এই যে NH2, এটা হলো অ্যামিনো মূলক। এরপরে আমাদের অ্যামাইনো অ্যাসিডে আরো একটা মূলক জানতে হবে, সেটা হলো ফসফেট মূলক, ফসফেট মূলক। ফসফেট মূলক হিসেবে কাজ করে কে? PO4 2-। এবং আরেকটা মূলক সম্পর্কে একটু জানতে হবে, সেটা হলো সালফাইড্রিল মূলক, সালফাইড্রিল মূলক। সালফাইড্রিল মূলক হিসেবে কাজ করে কে? SH। তাইলে আমাদের এই যে ছকটা, এই ছকের কোন মূলকটাকে আমরা কি বলি এটা একটু জানতে হবে। যেমন OH হলো হাইড্রোক্সিল মূলক, CH হলো অ্যালডিহাইড মূলক, CO হলো কিটোন মূলক। এই যে অ্যালডিহাইড আর কিটোন মূলক দুইটাকে একসাথে আমরা বলি কার্বনিল মূলক। CHO এটা হলো অ্যাসিড মূলক, যেটাকে আমরা বলি কার্বক্সিলিক মূলক। NH2 এটা হলো অ্যামাইনো মূলক, PO4 2- এটা হলো ফসফেট মূলক এবং SH এটা হলো সালফাহাইড্রিল মূলক। মোটামুটি আগের মূলকগুলো সবই তোমাদের পরিচিত, সালফাহাইড্রিল মূলকটা একটু ভালো করে পড়বা। তাহলে এই মূলকগুলো জানতে হবে। এখন আসো, এই যে মূলক এবং বিভিন্ন মৌল একসাথে যুক্ত হয়ে তৈরি করে কি যৌগ। তো কোষ রসায়নে আমরা বিভিন্ন যৌগ নিয়ে আলোচনা করব। এখন তোমরা জানো যৌগগুলো বিভিন্ন কি বন্ধনী দ্বারা যুক্ত হয় বা বিভিন্ন বন্ধনের সাহায্যে যুক্ত হয়। তাহলে আমাদের কি কি রাসায়নিক বন্ধন আছে সেটা একটু জানতে হবে। তো দেখো রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন কি কি আছে? রাসায়নিক বন্ধন এক নম্বরে আছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন মানে কি? মানে হলো একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়নের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে সেটাকে আমরা বলি কি আয়নিক বন্ধন। আর ওই যৌগটাকে বলে আয়নিক যৌগ। এরপরে আছে কি কোভ্যালেন্ট বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন। অর্থাৎ এইখানে কি হয়, পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে দেন বন্ধন তৈরি করে। এরপরে আছে হলো হাইড্রোজেন বন্ধন, এই যে হাইড্রোজেন বন্ধন। যেমন পানির অণুগুলো পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এরপরে আমাদের জানতে হবে গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন। এখন গ্লাইকোসাইডিক বন্ধন এটা কাকে কাকে যুক্ত করে, এটা ইম্পর্টেন্ট। গ্লাইকোসাইডিক বন্ধন যুক্ত করে হলো মনোস্যাকারাইডের সাথে মনোস্যাকারাইড। এই যে মনোস্যাকারাইডের সাথে মনোস্যাকারাইডকে যুক্ত করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মনোস্যাকারাইডকে মনোস্যাকারাইডের সাথে যুক্ত করে কোন বন্ধন? উত্তর হবে কি গ্লাইকোসাইডিক বন্ধন। এরপরে আসো 5 নম্বরে আমাদের যে বন্ধনটা জানতে হবে সেটা হলো পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন এটা কি করে?
অ্যামাইনো অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত করে। তাহলে আমাদের জৈব রসায়নে বা কোষ রসায়নে মূলত এই বন্ধনগুলা কাজ করে। আচ্ছা, এখন আসো আমাদের কোষ রসায়নের প্রথম যে টপিক সেটা হলো কার্বোহাইড্রেট। আমরা এখন কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। তাহলে এই প্রশ্নের একটু উত্তর দাও। দেখো, সিলেট বোর্ড 2016 সালে পড়ছে যে গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোথায়। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোথায়, এই প্রশ্নটার একটু উত্তর করো সবাই। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোথায়? দেখো, আমি বলছি গ্লাইকোসাইডিক বন্ধন কি করে, মনোস্যাকারাইডকে মনোস্যাকারাইডের সাথে যুক্ত করে। আর স্যাকারাইড মানেই হলো কি, কার্বোহাইড্রেট। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যাবে কোথায়? কার্বোহাইড্রেটে দেখা যাবে। এরপরে আসো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের আমি যদি একটা সাধারণ সংকেত লিখি, তাহলে সাধারণ সংকেতটা হলো এরকম। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেতটা হলো এরকম। তার মানে কার্বোহাইড্রেট মানে হলো একটা যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত হবে কত? 1:2:1। তাহলে সেই যৌগকে আমরা বলবো কি, কার্বোহাইড্রেট। এটা হলো পুরাতন মতবাদ। এখন একটু দেখো, এই যে C5H10O4, এই যৌগটায় দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, অনুপাত 1:2:1 নেই, তারপরেও এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট। আবার একটু খেয়াল করো, দেখো এই যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, অনুপাত 1:2:1 নেই, তারপরেও এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট। এটার নাম হলো ডিঅক্সিরাইবোজ। এটার নাম হলো ডিঅক্সিরাইবোজ। আর এটার নাম হলো সুক্রোজ বা চিনি। সুক্রোজ বা চিনি। তাহলে দেখো, সুক্রোজ, ডিঅক্সিরাইবোজ এগুলো কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু এদের অনুপাত কিন্তু 1:2:1 নাই, তারপরেও এরা কি কার্বোহাইড্রেট। আবার একটু খেয়াল করো, HCHO, এটা হলো কি মিথানল। এইখানে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, অনুপাত 1:2:1 আছে, তারপরেও এটা কিন্তু কার্বোহাইড্রেট না। এরপরে আসো, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। এখন এইখানেও দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, অনুপাত 1:2:1 আছে, কিন্তু তারপরেও এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট না। তার মানে আমরা বুঝলাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলে অনুপাত 1:2:1 হলেই যে কার্বোহাইড্রেট হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আবার আমরা দেখলাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, অনুপাত 1:2:1 নেই, তারপরেও সেটা কি কার্বোহাইড্রেট হতে পারে। তার মানে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলেই, অনুপাত 1:2:1 থাকলে বা না থাকলে কার্বোহাইড্রেট হবে বা হবে না, এই যুক্তিটা কিন্তু ঠিক না। তাহলে কার্বোহাইড্রেট সম্পর্কে সঠিক যুক্তি কি? দেখো, কার্বোহাইড্রেট হওয়ার কিছু শর্ত আছে। সেই শর্তগুলা কি? শর্ত হলো, কার্বোহাইড্রেট হইতে গেলে তোমার হয় অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকতে হবে। তাহলে কার্বোহাইড্রেট হইতে গেলে কি হইতে হবে? হয় অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলক থাকতে হবে। 2 নাম্বার কথা হলো, পলিহাইড্রক্সিল মূলক থাকতে হবে। পলিহাইড্রক্সিল মূলক থাকতে হবে। পলিহাইড্রক্সিল মূলক মানে কি? OH এর সংখ্যা 1 এর অধিক হইতে হবে, তাহলে তখন আমরা কার্বোহাইড্রেট বলতে পারি। এবং কার্বনের সংখ্যা হইতে হবে কত? 3 বা 3 এর অধিক। 3 বা 3 এর অধিক হইতে হবে, তাহলে তাকে আমরা বলতে পারবো কি কার্বোহাইড্রেট। যেমন আমি একটা যৌগ লিখি এখানে, দেখো এই যে যৌগটা, এই যৌগটাই দেখো অ্যালডিহাইড মূলক আছে, OH মূলকের সংখ্যা দেখো 1 এর অধিক আছে, কার্বনের সংখ্যা কি আছে? 3 বা 3 এর অধিকও হইতে পারে, তাহলে এই যৌগটাকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। বা মনে করো যে আমি একটা যৌগ এখানে লিখলাম, দেখো
এই যৌগটায় আমার হাইড্রোক্সিল মূলক একের অধিক আছে কিন্তু কোনো অ্যালডিহাইড কিটোন গ্রুপ নাই, তাহলে এটা কিন্তু আমার কার্বোহাইড্রেট না। তাহলে কার্বোহাইড্রেট হইতে গেলে কি হইতে হবে, হয় অ্যালডিহাইড গ্রুপ থাকতে হবে অথবা এর সাথে কি কিটোন গ্রুপ থাকতে হবে, এবং তার সাথে কি থাকতে হবে, একাধিক হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, তাহলে তাকে আমরা বলতে পারবো কি বলতো, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট হলো কি, পলিহাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন যৌগ, অথবা কোন একটা পলিহাইড্রোক্সিল গ্রুপযুক্ত যৌগকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে যদি অ্যালডিহাইড বা কিটোন মূলক পাই তাহলে তাকে আমরা বলবো কি বলতো, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা ভালো করে জানতে হবে এবং কার্বোহাইড্রেটে কি কি থাকে এটা একটু জানতে হবে। এবং আমরা বললাম যে কার্বোহাইড্রেটে কার্বনের সংখ্যা কত হবে, 3 বা 3-এর অধিক হবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট কি হবে, সবচেয়ে ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট। তাহলে এইখানে আমি যে কার্বোহাইড্রেটটা অঙ্কন করেছি এটার নাম হলো গ্লিসারঅ্যালডিহাইড, এটার নাম হলো গ্লিসারঅ্যালডিহাইড। তাহলে এই যে গ্লিসারঅ্যালডিহাইড এটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট। এখন আমি যদি কিটোন যৌগ অঙ্কন করি তাহলে দেখো একেবারে লিখলাম আমি, এই যৌগটার নাম হলো এই যে কিটোন গ্রুপ আছে এবং কি এই যে একের অধিক হাইড্রোক্সিল মূলক আছে, তাহলে 2টা হাইড্রোক্সিল মূলক আছে, এর নাম এই জন্য এই যৌগটার নাম হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তো এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট, তাহলে এটাও হলো কি সবচেয়ে ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট। তাহলে এই যে গ্লিসারঅ্যালডিহাইড, এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এরা হলো কার্বোহাইড্রেট এবং এরা হলো কি সবচেয়ে ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট। এবং দেখো এখানে কি আছে, অ্যালডিহাইড মূলক আছে, আর এইখানে আছে কিটোন মূলক, আর ওইখানে দেখো আছে কি অ্যালডিহাইড মূলক। তাহলে অ্যালডিহাইড বা কিটোন মূলক যুক্ত এই যে পলিহাইড্রোক্সিল যে যৌগ, এই যৌগকেই আমরা বলবো কি কার্বোহাইড্রেট। তাহলে আশা করি তোমরা কার্বোহাইড্রেট ক্লিয়ার হয়েছো। এখন দেখো কার্বোহাইড্রেটের সংজ্ঞায় আমি লিখছি কি কার্বন এবং সাথে কি লিখছে, পানি লিখছি। তার মানে এই যে পানিতে কার্বনের জলায়ন, তাহলে কার্বোহাইড্রেট অর্থ বোঝাচ্ছে কি পানিতে কার্বনের জলায়ন বা জলযুক্ত কার্বন। এবং কার্বোহাইড্রেটকে আমি আরো একটা নামে ডাকছি, সেই নামটা আমি বলছি কি স্যাকারাইড। স্যাকারাইড মানে কি কার্বোহাইড্রেট। আবার অনেকেই সংক্ষেপে কার্বোহাইড্রেটকে বলে কি কার্বস। কার্বোহাইড্রেটকে কি বলে, কার্বস। তাহলে কার্বোহাইড্রেটের অপর নাম কি কি, 1 নাম্বার বাংলা নাম হলো শর্করা, ইংরেজি নাম হলো কার্বোহাইড্রেট, তারপরে বললাম কার্বস, কার্বনের ভেতরে পানি অথবা কার্বনের জলায়ন বা পানিযুক্ত কার্বন, অথবা আমরা বললাম কি স্যাকারাইড। এগুলো সবই কি কার্বোহাইড্রেটের অপর নাম। তাহলে কার্বোহাইড্রেটের একদম বেসিক যে ধারণা সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আসো এই স্লাইডে দেখো যে কথাগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করছি সেগুলো এখানে আলোচনা করা আছে। তাহলে কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন অথবা তাদের জাতক। কার্বোহাইড্রেটকে আমরা অপর কি কি নামে ডাকতে পারি, এই যে শর্করা বা কার্বস নামে ডাকতে পারি, এটাকে আমরা বলতে পারি পানিযুক্ত কার্বন বা কার্বনের জলায়ন। এবং কার্বোহাইড্রেটকে আমরা আবার বলতে পারি কি স্টাফ অফ লাইফ। স্টাফ অফ লাইফ কেন বলা হয়, কারণ কার্বোহাইড্রেট ভেঙে আমাদের দেহে কি দেয় বলতো, শক্তি দেয়। অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে আমরা কি পাই, শক্তি পাই। কার্বোহাইড্রেট ভাঙলে আমরা কি পাই, শক্তি পাই। এই জন্য কার্বোহাইড্রেটকে আমরা বলি কি স্টাফ অফ লাইফ। এবং কার্বোহাইড্রেটকে আরো একটা নামে ডাকা হয়, সেটার নাম হলো কি স্যাকারাইড। স্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেটের আরো একটা নাম কি স্যাকারাইড। এবং একটা উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ কি থাকে, কার্বোহাইড্রেট থাকে। এবং কার্বোহাইড্রেটের সংকেতে আমি বলেছিলাম দেখো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হলো এটা, অর্থাৎ এইখানে কি আছে, একটা অক্সিজেন কার্বন আছে, 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে। তাহলে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেতে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত, 1:2:1, যেটা দেখো এখানে বলা আছে। তাহলে এতক্ষণ ধরে আমি এই কথাগুলাই কিন্তু আলোচনা করেছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি বলছি কার্বোহাইড্রেটে হয় অ্যালডিহাইড মূলক থাকবে অথবা কি থাকবে, কিটোন মূলক থাকবে। এখন কার্বোহাইড্রেটে যদি অ্যালডিহাইড মূলক থাকে তাহলে সেটাকে বলবো অ্যালডোস শর্করা, আর যদি কিটোন মূলক থাকে তখন আমরা তাকে বলবো কি কিটোস শর্করা। দেখো এই যে গ্লিসারঅ্যালডিহাইড এই যৌগে অ্যালডিহাইড মূলক আছে, এই জন্য এটার নাম হলো কি অ্যালডোস শর্করা। আর এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এই যৌগে দেখো কিটোন মূলক আছে, এই জন্য এটাকে আমরা বলছি কি কিটোস শর্করা। তাহলে আমরা দেখলাম আমাদের অ্যালডিহাইড শর্করাগুলো 2 রকমের হইতে পারে। একটা হলো অ্যালডিহাইড মূলক থাকলে বলবো অ্যালডোস শর্করা, আর কিটোন মূলক থাকলে বলবো কি কিটোস শর্করা।
এবং আরো একটা জিনিস একটু দেখো, আমাদের বায়োলজিতে কোনো শব্দের শেষে যদি ওস কথাটা থাকে, বায়োলজিতে কোনো শব্দের শেষে যদি ওস কথাটা থাকে, তাহলে বুঝে নিবা এটা দ্বারা বোঝাচ্ছে কি শর্করা। তাহলে ওস কথাটা থাকলেই বলবো কি শর্করা। যেমন আমি যদি বলি সেলুলোজ, সুক্রোজ, মল্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, অর্থাৎ দেখো সবগুলোতে ওস পাচ্ছ। তাহলে ম্যাক্সিমাম জায়গায় তুমি যদি ওজ পাও তাহলে তুমি ধরে নিবা সেটা হলো কি শর্করা। কিছু ব্যতিক্রম আছে, যেমন স্টার্চ, এইখানে কোনো ওজ নেই। গ্লাইকোজেন, এইখানে দেখো কোনো ওজ নেই, তারপরেও এগুলো কি শর্করা। তাইলে আমাদের ম্যাক্সিমাম যে সকল শব্দের শেষে ওজ আছে তারাই হলো শর্করা। ব্যতিক্রম দুই একটা আছে, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, পেকটিন, এরপরে হলো তোমার আছে জাইলান। তাহলে ব্যতিক্রমগুলো আমি একটু লিখে দেই। ব্যতিক্রম মানে ওজ নেই তারপরেও শর্করা, ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম কি কি আছে, যেমন হলো স্টার্চ, এই যে স্টার্চ বা শ্বেতসার, তারপরে হলো গ্লাইকোজেন, গ্লাইকোজেন, এরপরে আছে হলো কাইটিন, কাইটিন, তারপরে আছে হলো পেকটিন, পেকটিন, এরপরে আছে ইনুলিন, ইনুলিন। তাহলে হলো স্টার্চ, গ্লাইকোজেন, কাইটিন, পেকটিন, ইনুলিন। এরপরে এগুলোই হলো আমাদের ওজ নেই তারপরেও কি বলতো কার্বোহাইড্রেট। আর ম্যাক্সিমাম যেগুলাতে কি আছে ওজ আছে সেগুলো তো কার্বোহাইড্রেট। তাহলে এগুলা প্লাস ওজ থাকলেই সেটা কি কার্বোহাইড্রেট। তাহলে তুমি কিন্তু কার্বোহাইড্রেট সহজেই চিনতে পারবা যদি এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো। তাহলে এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও। শর্করা, এই যে আমাদের কার্বোহাইড্রেটের বাংলা নামই হলো শর্করা, কার্বোহাইড্রেটের বাংলা নামই শর্করা। আচ্ছা, আচ্ছা এরপরে আসো। তাহলে আমরা এই যে আচ্ছা এখন আমরা এইখানে একটু কার্বোহাইড্রেটের একটু বৈশিষ্ট্যটা নিয়ে একটু কথাবার্তা বলি। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, আচ্ছা কার্বোহাইড্রেটের উৎসটা একটু বলে দেয়। কার্বোহাইড্রেটের উৎস, তাহলে কার্বোহাইড্রেট আমরা কই থেকে পাই একটু ভালো করে খেয়াল করো। যেমন আমরা যে তোমার ভাত খাচ্ছি, আমরা যে রুটি খাচ্ছি, আমরা যে বিভিন্ন তোমার শাকসবজি ফলমূল খাচ্ছি, এগুলোতে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। তাহলে এগুলো হলো কার্বোহাইড্রেটের উৎস। যেমন আমরা যে তোমার প্রাণীর যকৃৎ খাই, এই যে যকৃতে থাকে কি গ্লাইকোজেন, গ্লাইকোজেন। তাহলে আমাদের এই যে গ্লাইকোজেন এটা একটা শর্করা, যেটা আমরা কই থেকে পাই যকৃৎ থেকে পাই। তাহলে আমাদের যকৃৎ এটা হলো গ্লাইকোজেনের উৎস হিসাবে কাজ করে। এরপরে আমরা যে দুধ খাই, এই যে দুধ, এই দুধে থাকে ল্যাকটোজেন। আমরা যে দুধ খাই এইখানে থাকে ল্যাকটোজেন, এই ল্যাকটোজেন এটা একটা কি শর্করা। এরপরে আমরা যে মাংস খাই, মাংস মানে হলো পেশি, এই যে তাহলে মাংস পেশি, আমরা যে মাংস খাই ওইখানে থেকে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই ল্যাকটিক অ্যাসিড এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের উৎস কি, আমরা যে ধান, চাল, গম, ভুট্টা এগুলো যে আমরা খাচ্ছি, আলু এগুলো যে আমরা খাচ্ছি, এগুলো সব কি কার্বোহাইড্রেট। এরপরে আমরা প্রাণীজ উৎস হিসেবে যে যকৃৎ খাচ্ছি সেখান থেকে আমরা গ্লাইকোজেন পাচ্ছি, এটা একটা কার্বোহাইড্রেট। দুধ খাচ্ছি আমরা, দুধে থাকতেছে ল্যাকটোজেন, এটা একটা কার্বোহাইড্রেট। এরপর আমরা বিভিন্ন মাংস খাচ্ছি বা পেশি খাচ্ছি যেখানে আছে কি ল্যাকটিক অ্যাসিড, এগুলো সব কি কার্বোহাইড্রেটের উৎস। এখন আসো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কি। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য দেখো, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য মনে রাখার জন্য তুমি দুইটা কথা মনে রাখো, একটা হলো চিনির কথা মনে রাখো আর একটা কাঠের কথা মনে রাখো। কারণ চিনিও কার্বোহাইড্রেট, কাঠও কি কার্বোহাইড্রেট। এখন আসো চিনি, যেমন চিনি এটা কেমন হয়, দানাদার হয়। এরপরে গ্লুকোজ পাউডারের মতো হয়। কাঠ কি তন্তুময় বা আঁশযুক্ত। তাহলে কার্বোহাইড্রেট এটা কেমন হইতে পারে, এটা পাউডারের মতো হইতে পারে, তন্তুর মতো হইতে পারে, দানাদার হইতে পারে। চিনি কি হয়, পানিতে দ্রবীভূত হয়। তাহলে কার্বোহাইড্রেট পানিতে দ্রবীভূত হয়। কাঠ কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তাহলে কার্বোহাইড্রেট কি পানিতে দ্রবীভূত হইতে পারে, আবার নাও পারে। এরপরে দেখো, আমাদের কাঠকে পোড়াইলে আমরা কি পাবো, কয়লা পাবো। কয়লা মানে কি অঙ্গার, অঙ্গার। তাহলে দেখো কার্বোহাইড্রেট পোড়াইলে কি হয়, অঙ্গারে পরিণত হইতে পারে। এরপরে দেখো চিনি, এটা কি মিষ্টি। কাঠটা কি কোনো স্বাদ নেই,
তার মানে কার্বোহাইড্রেট স্বাদযুক্ত হইতে পারে, আবার স্বাদবিহীন হতে পারে। তাহলে এগুলো সবই কি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। এখন আসো কার্বোহাইড্রেটের কাজটা কি। কার্বোহাইড্রেটের কাজ কি? কার্বোহাইড্রেটের কাজ আমি এভাবে মনে রাখতাম যে সকল দিয়ে আমি কার্বোহাইড্রেটের কাজ মনে রাখতাম। তাহলে কার্বোহাইড্রেট 1 নম্বর হলো শক্তির উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে আমরা কি পাবো? শক্তি পাইতে পারি। এরপরে আসো কার্বোহাইড্রেট কি করে? কার্বোহাইড্রেট হলো বিভিন্ন গাঠনিক টিস্যুর সাপোর্টিং উপাদান হিসেবে কাজ করে। যেমন উদ্ভিদের কোষ প্রাচীর গঠনে কার্বোহাইড্রেট ভূমিকা রাখে। তার মানে দেখো কোষ প্রাচীর উদ্ভিদকে সাপোর্ট দিচ্ছে, তাহলে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এরপরে কার্বোহাইড্রেট কি করতে পারে? বিভিন্ন জায়গায় সঞ্চিত থাকতে পারে, তাহলে সঞ্চিত খাদ্য হিসেবে কার্বোহাইড্রেট আমরা খাই, তাহলে সঞ্চিত উপাদান হিসেবে থাকতে পারে। দন্তুর সাথে হলো হাড়ের সন্ধি স্থানে, এই যে সন্ধি স্থানে লুব্রিকেন্ট হিসেবে থাকতে পারে, লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট থাকতে পারে। তাহলে হাড়ের সন্ধি স্থানে লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট থাকতে পারে। এরপরে কার্বোহাইড্রেট কি করে? এরপরে দেখো কতে হলো একটা উদ্ভিদের কাঠামো তৈরি করে। কার্বোহাইড্রেট উদ্ভিদের কি করে? এই যে কাঠামো তৈরি করে। এরপরে কার্বোহাইড্রেট কি করে? বিভিন্ন এনজাইম কোএনজাইম তৈরি করে, তাহলে বিভিন্ন এনজাইম তৈরিতে কার্বোহাইড্রেট ভূমিকা রাখে। এরপরে কার্বোহাইড্রেট কি করে? এই যে ক্রেব চক্রে সাহায্য করে। এরপরে দেখো আমরা পড়বো কি? রাইবোজ ডিঅক্সিরাইবোজ। আমরা পড়বো হলো রাইবোজ ডিঅক্সিরাইবোজ। এখন দেখো এই যে রাইবোজ এটা কি করে? আরএনএ গঠনে সাহায্য করে। ডিঅক্সিরাইবোজ ডিএনএ গঠনে সাহায্য করে। তাহলে কার্বোহাইড্রেটের দেখো আরো একটা কাজ কি? নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ গঠনে সাহায্য করা। তাহলে এরকম অনেক কাজ আছে কার্বোহাইড্রেটের, তাহলে এগুলো একটু রিডিং পড়লে পারবা। তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের কাজ, এগুলো রিডিং পড়লে পারবা। এবং কার্বোহাইড্রেট এটা মেইনলি পাওয়া যায় কোথায়? উদ্ভিদ কোষে। আচ্ছা এখন আসো এইখানে একটু প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এখন, যে উদ্ভিদের গঠন শৈলীর প্রধান উপাদান কি? উদ্ভিদের গঠন শৈলীর প্রধান উপাদান কি? আমি কিন্তু একটু আগেই বলেছি যে উদ্ভিদে প্রধানত কার্বোহাইড্রেট থাকে, তাহলে উদ্ভিদের গঠন শৈলীর প্রধান উপাদান কি? উদ্ভিদের গঠন শৈলীর প্রধান উপাদান কি? উদ্ভিদের গঠন শৈলীর প্রধান উপাদান হলো এই যে কার্বোহাইড্রেট। সবাই একটু উত্তর করো। এরপরে দেখো হাড়ের সন্ধিস্থানে লুব্রিক্যান্ট হিসেবে থাকে, একটু আগে আমি বলছি সন্ধিস্থানে লুব্রিক্যান্ট হিসেবে থাকে কার্বোহাইড্রেট। এরপরে দেখো বলছে উদ্ভিদের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? ওই যে দেখো একটু আগে আমি আলোচনা করছি 50 থেকে 60% কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। তাহলে উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। তাহলে এইখানে প্রত্যেকটারই মানে প্রথম দুইটার উত্তর হলো সি, পরের উত্তর হলো ক বা এ। এখন আসো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। তো কার্বোহাইড্রেটকে আমরা প্রথমে স্বাদের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, কার্বোহাইড্রেটকে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, কার্বোহাইড্রেটকে আমরা বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে ভাগ করতে পারি। আমরা প্রথমে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটটা একটু দেখব। তাহলে আসো স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই রকমের, একটা সুগার আর একটা কি? নন সুগার। তুমি শুধু একটা চিনির কথা একটু মনে রাখবা, সুগারের ক্ষেত্রে এই যে চিনির কথাটা একটু মনে রাখবা। এখন দেখো চিনি কি? দানাদার। চিনি কি হয়? পানিতে দ্রবীভূত হয়। চিনিটা কি? স্বাদে মিষ্টি। তাহলে যারা সুগার হবে তারা কেমন হবে? তারা দানাদার হবে, পানিতে দ্রবীভূত হবে, স্বাদে মিষ্টি হবে। নন সুগার কি? এটার উল্টা। তাহলে সেটা কেমন হবে? অদানাদার, মিষ্টি নয় বা স্বাদহীন, এরপরে কি? পানিতে অদ্রবণীয়। তাহলে সুগার নন সুগারের পার্থক্য আশা করি বুঝতে পেরেছো। এখন আসো সুগারের উদাহরণ কি? মনে রাখবা যে সকল মোনো এবং ডাইস্যাকারাইড, সকল মোনো প্লাস ডাইস্যাকারাইড এরা হলো কি? সুগার। তাহলে মোনোস্যাকারাইড কারা আছে? যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, এগুলো সবই কি? মোনো এবং ডাইস্যাকারাইড। তাহলে এগুলো সবকে সুগার। আর নন সুগার কারা? মনে রাখবো হলো পলিস্যাকারাইড। তাহলে যারা পলিস্যাকারাইড তারা হলো কি? নন সুগার। তাহলে পলিস্যাকারাইড কারা? এস্টার, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা সব হলো পলিস্যাকারাইড। তাহলে এরা হলো কি? নন সুগার। তাহলে আশা করি সুগার এবং নন সুগার উদাহরণ বৈশিষ্ট্য পারবা।
এরপরে আসো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের শর্করা আছে দুই রকমের, একটা আছে রিডিউসিং শর্করা অর্থাৎ যারা বিজারিত হবে, আর একটা নন রিডিউসিং শর্করা অর্থাৎ যারা বিজারিত হবে না। এখন আসো একটা শর্করা কখন বিজারিত হবে আর কখন বিজারিত হবে না। দেখো বলছে যে সকল শর্করার অর্থাৎ যাদের মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে, যাদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকবে, এবং যারা কি করবে, এই যে ফেলিং বা বেনেডিক্ট দ্রবণে কি করবে, কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অদক্ষেপ দিবে, তাদেরকেই আমরা বলবো কি, বিজারক শর্করা। তাহলে বিজারক শর্করার শর্ত হলো কি, বিজারক শর্করার শর্ত হলো এই শর্করাতে মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোনমূলক থাকতে হবে, এবং যদি মুক্ত অ্যালডিহাইড বা কিটোনমূলক থাকে তাহলে তারা কি করবে, এই যে ফেলিং দ্রবণ অথবা বেনেডিক্ট দ্রবণে তারা কি করবে, কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অদক্ষেপ দিবে। তাহলে এটা যে সকল যৌগ করবে তারাই হলো আমাদের কি, রিডিউসিং শর্করা। যেমন দেখো এইখানে একটা শর্করা আমি অঙ্কন করে রেখেছি যার নাম হলো রাইবোজ। এখন এইখানে যদি তুমি বেনেডিক্ট দ্রবণ দাও তাহলে সে কি করবে, সে হলো কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অদক্ষেপ দিবে। তাহলে আমাদের এই যে রাইবোজ এটা কি বলতো, একটা বিজারক শর্করা। কেন বিজারক শর্করা, কারণ দেখো এইখানে আমাদের কি আছে, এই যে CHO অ্যালডিহাইড মূলকটা দেখো কারোর সাথে যুক্ত অবস্থায় নেই, মুক্ত অবস্থায় আছে। তাহলে এইখানে যেহেতু মুক্ত অ্যালডিহাইড মূলক আছে, এই জন্য এটা কি করবে, বেনেডিক্ট দ্রবণে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ দিবে। এই জন্য এটা কি বলতো, একটা রিডিউসিং শর্করা। এখন এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করো, দেখো এইখানে আছে অ্যালডিহাইড মূলক আর এইখানে আছে কি, কিটোন মূলক। দেখো অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক, এইখানে দেখো একটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা অক্সিজেনের সাথে যুক্ত। তাহলে এইখানে অ্যালডিহাইড মূলক এবং এইখানে কিটোন মূলক দুইটাই কি যুক্ত অবস্থায় আছে। তাহলে এ কিন্তু ফেলিং দ্রবণ বা বেনেডিক্ট দ্রবণের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ দিবে না। এই জন্য এ কি বলতো, নন রিডিউসিং সুগার। এই নন রিডিউসিং সুগারটার নাম হলো কি, সুক্রোজ। এই নন রিডিউসিং সুগারটার নাম হলো সুক্রোজ। এখন আসো রিডিউসিং শর্করা, নন রিডিউসিং শর্করা কারা। দেখো সুক্রোজ বাদে সকল মোনো এবং ডাইস্যাকারাইড হলো কি, রিডিউসিং শর্করা বা বিজারক শর্করা। তাহলে বিজারক শর্করা কারা, সকল মোনো এবং ডাইস্যাকারাইড, ব্যতিক্রম কি, সুক্রোজ। এবং সুক্রোজের সাথে আরো একটা উদাহরণ একটু পড়বা, সেটা হলো ট্রেহ্যালোজ। এই যে ট্রেহ্যালোজ, তাহলে সুক্রোজ এবং ট্রেহ্যালোজ বাদ দিয়ে যত মোনো এবং ডাইস্যাকারাইড আছে সবাই হলো কি, বিজারক শর্করা। তাহলে বিজারক শর্করা কারা না, বিজারক শর্করা না হলো এই যে সুক্রোজ এবং ট্রেহ্যালোজ, এবং সাথে যত পলিস্যাকারাইড আছে সবাই হলো কি, আমাদের অবিজারক শর্করা। তাহলে এইখানে আমি তো আবার লিখে দিতে পারি, এই যে ট্রেহ্যালোজ, এই যে ট্রেহ্যালোজ। তাহলে ট্রেহ্যালোজ এরা হলো একটা ডাইস্যাকারাইড, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। এই দুইটা ডাইস্যাকারাইড বাদ দিয়ে সকল মোনো এবং ডাইস্যাকারাইড হলো কি, বিজারক শর্করা। তাহলে অবিজারক শর্করা কারা, ডাইস্যাকারাইড, সুক্রোজ, ট্রেহ্যালোজ এবং সাথে সকল পলিস্যাকারাইড, এরা হলো কি আমাদের অবিজারক শর্করা। তাহলে অবিজারক শর্করা কারা, ডাইস্যাকারাইড, সুক্রোজ, ট্রেহ্যালোজ, অলিগোস্যাকারাইড এবং সকল পলিস্যাকারাইড, এরা হলো অবিজারক শর্করা। তাহলে বিজারক শর্করা, অবিজারক শর্করা কারা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো, তাহলে এখানে একটু বলো নিচের কোনটা বিজারক শর্করা। দেখো আমি বলছি বিজারক শর্করা কারা, বিজারক শর্করা হলো সকল মোনো প্লাস ডাইস্যাকারাইড, সকল মোনো প্লাস ডাই। এখন ডাইয়ের ভেতরে আমি আবার ব্যতিক্রম বলছি দুইটা, একটা হলো বলছি সুক্রোজ, আর একটা বলছি কি, ট্রেহ্যালোজ।
ট্রেহ্যালোজ। তাহলে এই দুইটা বাদ দিয়ে সকল ডাই এবং মনোস্যাকারাইড হলো কি বিজারক শর্করা। তাহলে এখানে একটু বলো যে মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের ভেতরে কারা কারা পড়ছে। দেখো সুক্রোজ ওইখানে বাদ গেল, তাহলে এটা কিন্তু একটা বিজারক শর্করা না। সেলুলোজ এটা একটা কি পলিস্যাকারাইড, সেলুলোজ হলো একটা পলিস্যাকারাইড। এরপরে গ্লাইকোজেন এটা একটা পলিস্যাকারাইড, তাহলে এটাও বাদ গেল। তাহলে বাদ থাকে একমাত্র কে ম্যালটোজ। তাহলে ম্যালটোজ হলো কি একটা বিজারক শর্করা। তাহলে নিচের কোনটা বিজারক শর্করা, নিচের কোনটা অবিজারক শর্করা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এটা একটু পড়ে ফেলবা। এরপরে আসো রাসায়নিক গঠন অনুযায়ী। দেখো রাসায়নিক গঠন অনুযায়ী শর্করা 4 রকমের। একটা হলো মনোস্যাকারাইড, অর্থাৎ এই শর্করাকে ভাঙলে তুমি আর কোনো শর্করা পাবা না। এরপরে আসো ডাইস্যাকারাইড, অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড। যে শর্করাকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো তাকে আমরা বলবো কি ডাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে কি, যে শর্করাকে ভাঙলে আমরা 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো তাকে আমরা বলবো কি অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইড কারা, যদি 10-এর অধিক কোন একটা শর্করাকে ভেঙে আমরা যদি 10-এর অধিক আমরা যদি কি পাই মনোস্যাকারাইড পাই, তখন সেটাকে আমরা বলবো কি পলিস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড মানে কি, এই শর্করাকে ভাঙলে তুমি আর কোনো শর্করা পাবা না। ডাইস্যাকারাইড মানে কি, এই শর্করাকে ভাঙলে তুমি 2টা মনোস্যাকারাইড পাবা। অলিগোস্যাকারাইড মানে কি, এই শর্করাকে ভাঙলে তুমি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবা। পলিস্যাকারাইডকে ভাঙলে তুমি 10-এর অধিক কি পাবা মনোস্যাকারাইড পাবা। তাহলে আমরা রাসায়নিক গঠন অনুযায়ী শর্করাকে এই 4 ভাগে ভাগ করতে পারি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং কি পলিস্যাকারাইড। এখন আমরা এই যে মনোস্যাকারাইডটা নিয়ে আলোচনা করব, এবং আমি এইখান থেকে একটু বলে দেই যে কোন জিনিসগুলো তোমার পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এইখান থেকে ইম্পর্টেন্ট হলো এই যে পেন্টোজ, হেক্সোজ, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক মেডিকেল অ্যাডমিশনে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে এইখান থেকে ইম্পর্টেন্ট হলো সুক্রোজ, এইখান থেকে ইম্পর্টেন্ট হলো সুক্রোজ। এরপরে এইখান থেকে প্রশ্ন আসে হলো সেলুলোজ, এস্টার্স এবং গ্লাইকোজেন থেকে। তাহলে এগুলো একটু দাগাই নাও। তুমি কার্বোহাইড্রেটের কোনো কিছু পড়ো বা না পড়ো, এই টপিকগুলো অবশ্যই পড়বা। এই যে পেন্টোজ, হেক্সোজ, সুক্রোজ, সেলুলোজ, এস্টার্স আর গ্লাইকোজেন, এই টপিকগুলো তুমি অবশ্যই পড়বা। কার্বোহাইড্রেট থেকে আর কিছু পড়ো বা না পড়ো, কারণ এইখান থেকেই মেডিকেলে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এরপরে আসো কার্বোহাইড্রেটের। এখন আমরা একটু রাসায়নিক গঠন অনুযায়ী কার্বোহাইড্রেট গুলো একটু দেখে ফেলি। তাইলে দেখো আমরা বললাম যে রাসায়নিক গঠন অনুযায়ী 4 রকমের: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং আরেকটা কি পলিস্যাকারাইড। এবং এগুলো নিয়ে আমি বিস্তারিত বলেছি। এখন আমরা মনোস্যাকারাইডটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে দেখো মনোস্যাকারাইড এটাকে ভাঙলে আমরা একটাই কার্বোহাইড্রেট পাবো, কিন্তু এইখানে কার্বনের সংখ্যা হবে 3 থেকে 10টা। কারণ আমি বলছি কার্বোহাইড্রেট হইতে গেলে সর্বনিম্ন 3টা কার্বন থাকা লাগবে। তাহলে দেখো মনোস্যাকারাইডে সর্বনিম্ন 3 থেকে সর্বোচ্চ 10টা পর্যন্ত কার্বন থাকে। এখন যদি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হয় তাহলে আমরা বলি ট্রায়োজ। তাহলে ট্রায়োজে কি আছে 3টা কার্বন আছে। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে আমরা বলি টেট্রোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে বলি পেন্টোজ। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে বলি হেক্সোজ। 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে বলি হেপ্টোজ। এখন আসো এই যে ট্রায়োজ, এটা আবার 2 রকমের। এইখানে যদি অ্যালডিহাইড মূলক থাকে তাহলে বলি অ্যালডোট্রায়োজ, আর যদি কিটোন মূলক থাকে তাহলে তাকে আমরা বলি কি কিটোট্রায়োজ। টেট্রার ক্ষেত্রেও সেম, অ্যালডিহাইড মূলক থাকলে আমরা বলবো কি তোমার এই যে অ্যালডোটেট্রোজ। এরপরে যদি কিটোন মূলক থাকে তাইলে বলবো কি কিটোটেট্রোজ। পেন্টোজের ক্ষেত্রেও সেম, অ্যালডোপেন্টোজ, কিটোপেন্টোজ। হেক্সোজের ক্ষেত্রে সেম, অ্যালডোহেক্সোজ, কিটোহেক্সোজ। হেপ্টোজের ক্ষেত্রেও সেম, অ্যালডোহেপ্টোজ, কিটোহেপ্টোজ। এখন আসো আমাদের এই যে মনোস্যাকারাইডের ট্রাইস্যাকারাইডের ভেতরে কারা অ্যালডোজ, কারা কিটোজ, টেট্রাস্যাকারাইডের ভেতরে কারা অ্যালডোজ, কারা কিটোজ, পেন্টোজের ভেতরে কারা অ্যালডোজ, কারা কিটোজ, হেক্সোজের ভেতরে কারা অ্যালডোজ, কারা কিটোজ, হেপ্টোজের ভেতরে কারা অ্যালডোজ, কারা কিটোজ। এগুলোর উদাহরণ 100% ইম্পর্টেন্ট।
উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ উদাহরণগুলো 100% ইম্পর্টেন্ট। এখন আসো ট্রায়োজের উদাহরণ কি। ট্রায়োজের উদাহরণ হলো এই যে গ্লিসারঅ্যালডিহাইড এবং কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। তাহলে ট্রায়োজের উদাহরণ হলো গ্লিসারঅ্যালডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, এই দুইটা। এরপরে আসো টেট্রোজের উদাহরণ কি। টেট্রোজের উদাহরণ হলো ইরিথ্রোজ এবং আরেকটা উদাহরণ হলো থ্রিওজ। তাহলে দেখো এই যে ইরিথ্রোজ এবং থ্রিওজ এই দুইটা হলো অ্যালডোটেট্রোজ। আর কিটোটেট্রোজের উদাহরণ কি ইরিথ্রোলোজ। তাহলে ইরিথ্রোলোজ এরা হলো কি কিটোটেট্রোজ। এখন আসো ইরিথ্রোজ থেকে জানা লাগবে ইরিথ্রোজ 4 ফসফেট, এটা একটা হলো অ্যালডোটেট্রোজ এবং যেটা কি করে, যেটা হলো তোমার ক্রেব চক্রে সাহায্য করে, এবং এটা হলো উদ্ভিদে থাকে। তাহলে উদ্ভিদে পাওয়া যাবে এবং ক্রেব চক্রে সাহায্য করবে কি ইরিথ্রোজ 4 ফসফেট, যেটা একটা হলো কি টেট্রোজ এবং এটা একটা কি টেট্রোজ অ্যালডোটেট্রোজ। তাহলে আমরা টেট্রোজের 3টা উদাহরণ পড়লাম, একটা পড়লাম ইরিথ্রোজ, থ্রিওজ আর একটা কি ইরিথ্রোলোজ। যেখানে থ্রিওজ এবং ইরিথ্রোজ এই দুইটা হলো অ্যালডোজ আর ইরিথ্রোলোজ এটা হলো কি কিটোজ শর্করা। উদাহরণটা লাগবে। এরপরে আসো পেন্টোজের উদাহরণ অনেক বেশি। তাহলে পেন্টোজের উদাহরণগুলো আমি এভাবে মনে রাখতাম, সেটা হলো এই যে আলি ডি রাজা। তাহলে আতে হলো অ্যারাবিনোজ, লতে হলো লিগজোস, এটা একটু লিখে নাও, লতে হলো লিগজোস। এই যে ডিতে হলো ডিঅক্সিরাইবোস, আর রাজাতে হলো দুইটা, একটা হলো রাইবোজ আর এদিকে হলো রাইবুলোজ। এরপরে বর্গীয়তে হলো জাইলোজ আর এদিকে হলো কি জাইলুলোজ। তাইলে এই যে অ্যারাবিনোস, লিগজোস, ডিঅক্সিরাইবোস, রাইবোস, জাইলোস এরা হলো কি অ্যালডোজ শর্করা। এরপরে রাইবুলোজ, এরপরে জাইলুলোজ এগুলো হলো কি কিটোজ শর্করা। তাহলে যেগুলোতে উলোজ কথাটা থাকবে তাহলে উলোজ কথাটা থাকলেই সেটা হলো কি কিটোজ শর্করা। যেমন দেখো এখানে ইরিথ্রোলোজ উলোজ কথাটা আছে, এখানে রাইবুলোজ, জাইলুলোজ এই কথাটা আছে, তাহলে এটা কি একটা কিটোজ শর্করা। এরপরে আসো হেক্সোজের উদাহরণ কি। হেক্সোজের উদাহরণ হলো দেখো এই যে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ এবং এইখান থেকে আরেকটা উদাহরণ একটু মনে রাখবা, সেটা হলো অ্যারোজ। তাইলে এই যে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, অ্যারোজ এগুলো হলো কি অ্যালডোহেক্সোজ, আর কিটোহেক্সোজ কি ফ্রুক্টোজ। তাহলে হেক্সোজের ক্ষেত্রে একমাত্র ফ্রুক্টোজ হলো কি কিটোজ। এরপরে হেপ্টোজের উদাহরণ কি সেডোহেপ্টোলোজ, এটা হলো কি একটা অ্যালডোহেপ্টোজ। আর কিটোহেপ্টোজের উদাহরণ আমাদের বইয়ে নাই, এটা দরকার নাই। তাহলে এইখান থেকে দেখো আমরা ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ প্রত্যেকটার অ্যালডিহাইড শর্করা, কিটোজ শর্করা আমরা উদাহরণ বইয়ে যেগুলো আছে সেগুলোও বলে দিয়েছি, এবং সাথে অন্য রাইটারের বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলোও কিন্তু বলে দিয়েছি। এই উদাহরণগুলো 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাইলে তোমার এই উদাহরণগুলো মনোস্যাকারাইডের এই উদাহরণগুলো মাস্ট বি জানতে হবে, এবং এই উদাহরণগুলো থেকে ডিটেলসে তোমার জানতে হবে এই যে পেন্টোজের রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সম্পর্কে, আর হেক্সোজের ভেতরে জানতে হবে এই যে গ্লুকোজ এবং এই যে ফ্রুক্টোজ সম্পর্কে। তাহলে মোটামুটি আমাদের মনোস্যাকারাইড পড়া হয়ে যাবে। তাহলে এখন আমি রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আসো। তাহলে এইখানে একটু উত্তর করো তো, যে এরিথ্রোফসফেট হিসাবে উদ্ভিদে বিরাজমান থাকে কোন শর্করা? এরিথ্রোফসফেট হিসাবে উদ্ভিদে বিরাজমান থাকে কোন শর্করা? এরিথ্রোফসফেট হিসাবে উদ্ভিদে বিরাজমান থাকে কোন শর্করা? দেখো আমরা একটা টেট্রোজের একটা উদাহরণ লিখছিলাম, এই যে টেট্রোজ,
টেট্রোজের একটা উদাহরণ লিখছিলাম, যেটার নাম আমরা দিছিলাম ইরিথ্রোজ 4-ফসফেট, ইরিথ্রোজ 4-ফসফেট। তাইলে আমাদের এরিথ্রোফসফেট হিসেবে উদ্ভিদে কি থাকে, এই যে টেট্রোজ শর্করা থাকে। এরপরে দেখো বলছে নিচের কোনটা পেন্টোজ শর্করা, নিচের কোনটা পেন্টোজ শর্করা। দেখো আমি বলছি কি আলি ডি রাজা, তাহলে আতে বলছি অ্যারাবিনোস লিগজোস, ডিঅক্সিরাইবোস রাইবোস জাইলোস, এরপরে বলছি রাইবুলোস জাইলুলোজ, এরা হলো পেন্টোজ। তাহলে এইখানে একটু দেখো কোনটা আছে, এই যে রতে রাইবোজ আছে। তাহলে পেন্টোজ শর্করার উদাহরণ কি, রাইবোজ। পেন্টোজ শর্করার উদাহরণ কি, রাইবোজ। এরপরে দেখো বলছে সালোক সংশ্লেষণের সময় অস্থায়ী যে পেন্টোজটা তৈরি হয় তার নাম কি? অস্থায়ী পেন্টোজ তৈরি হয়। তাহলে এখানে পেন্টোজ কোনটা, এটা একটু খুঁজে বের করো। পেন্টোজ আছে দুইটা, একটা আছে রাইবোজ আর একটা আছে কি, রাইবুলোজ। এখন দেখো তুমি যখন C3 চক্র পড়ছো তখন তুমি পড়ছো কিন্তু ওই যে রাইবুলোজ 5-ফসফেট তৈরি হয়, ওইখান থেকে তৈরি হয় কি, রাইবুলোজ 1,5-বিসফসফেট। তাহলে আমার সালোক সংশ্লেষণের C3 চক্রে অস্থায়ী যে শর্করাটা তৈরি হয় তার নাম কিন্তু রাইবুলোজ, এবং তার নাম হলো রাইবুলোজ 5-ফসফেট। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর কিন্তু এই যে রাইবুলোজ 5-ফসফেট, এটা কিন্তু আমাদের সালোক সংশ্লেষণে অস্থায়ীভাবে তৈরি হয়। আচ্ছা, এরপরে আসো, এখন আমরা রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ এই দুইটার ভেতরে একটু পার্থক্য দেখব। এখন একটু দেখো ডিঅক্সিরাইবোজ, খেয়াল করো, ডি শব্দের অর্থ নেই, অক্সি মানে কি, অক্সিজেন, আর রাইবোজ মানে হলো রাইবোজ। তার মানে কি, রাইবোজে যদি অক্সিজেন না থাকে তখন সেটাকে আমরা বলি কি, ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজে কি আছে, অক্সিজেন আছে। এখন দেখো এটা হলো রাইবোজের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। রাইবোজ ডিঅক্সিরাইবোজ দুইটাই হলো কি 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন দেখো এইখানেও দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা কি 5। এখন দেখো এই 2 নাম্বার কার্বনে দেখো দুইটাই হাইড্রোজেন আছে, এইখানে দেখো কোনো অক্সিজেন নেই। তাহলে ডিঅক্সিরাইবোজে কত নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, 2 নং কার্বনে অক্সিজেন থাকবে না। তাহলে রাইবোজের 2 নং কার্বন থেকে যদি অক্সিজেনটা অপসারণ করে দাও তখন সেটা হয়ে যাবে কি, ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের একটা পার্থক্য কি, রাইবোজের 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে আর ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকবে না। এখন আসো আমাদের এই যে রাইবোজ, এটা সংকেত যদি আমি লিখি তাহলে দেখো সংকেতটা কি হবে, C5H10O5। অর্থাৎ দেখো রাইবোজের আমাদের 5টা কার্বনের সাথে 5টা অক্সিজেন আছে, কিন্তু আমি যদি ডিঅক্সিরাইবোজের সংকেতটা লিখি তাহলে হবে কি, C5H10O4। অর্থাৎ দেখো এখানে কি একটা অক্সিজেন কম আছে। তাহলে দেখো আমার রাইবোজে একটা অক্সিজেন বেশি আছে আর ডিঅক্সিরাইবোজে কি আছে, একটা অক্সিজেন কম আছে। এরপরে দেখো আমার রাইবোজে 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে, ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নেই। এরপরে দেখো রাইবোজে 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন আর একটা কি OH মূলক আছে, আর ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বনে দেখো দুইটাই কি আছে, হাইড্রোজেন আছে। এরপর আমরা জানি আমাদের রাইবোজ এটা কি করে, আরএনএ গঠন করে, ডিঅক্সিরাইবোজ এটা কি করে, ডিএনএ গঠন করে, ডিএনএ গঠন করে। এরপরে আসো এই যে রাইবোজ, এর গলনাঙ্ক কত, 95 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডিঅক্সিরাইবোজ এর গলনাঙ্ক কত, 92 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আসো এই যে রাইবোজ থেকে মনে রাখবা রাফা, তাহলে ফাতে হলো ফিশার, তাহলে রাইবোজ আবিষ্কার করছে কে, ফিশার। আর ফতে হলো ফারফিউরাল অ্যাসিড। অর্থাৎ রাইবোজের সাথে তুমি যদি HCl এর বিক্রিয়া দাও তাহলে সে কি করবে, ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে। ডিঅক্সিরাইবোজ থেকে মনে রাখবা
ডিলে, তাহলে লতে হলো লেভিন, লতে হলো কি লেভিন, তাহলে ডিঅক্সিরাইবোজ আবিষ্কার করেন কে লেভিন। আর লতে হলো লেভুলেনিক অ্যাসিড, লেভুলেনিক অ্যাসিড, তাহলে ডিঅক্সিরাইবোজ, এই যে ডিতে হলো ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ এটা কি করে HCl এর সাথে বিক্রিয়া করে লেভুলেনিক অ্যাসিড তৈরি করে। তাহলে এটা হলো আমার ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ থেকে যে জিনিসগুলো জানতে হবে সবগুলো কিন্তু আমি বলে দিয়েছি। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ থেকে যে জিনিসগুলো জানতে হবে সবই আমি বলে দিয়েছি। তাহলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের থেকে আমি আবারও একটু বলি, ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকবে না, রাইবোজের 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে। আমাদের রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের সংকেত থেকে আমরা দেখতে পাইলাম যে রাইবোজে একটা অক্সিজেন বেশি, ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম। রাইবোজ আরএনএ গঠন করে, ডিঅক্সিরাইবোজ ডিএনএ গঠন করে। রাইবোজের গলনাঙ্ক 95 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিঅক্সিরাইবোজের গলনাঙ্ক 92 ডিগ্রি সেন্টিগ্রেড। রাইবোজ আবিষ্কার করেন ফিশার, ডিঅক্সিরাইবোজ আবিষ্কার করেন লেভিন। রাইবোজ HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে ফারফিউলার অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে কি লেভুলেনিক অ্যাসিড। মনে রাখার জন্য আমি বলছি রাফা ডিলে। এরপরে আমরা দেখো বললাম কি রাইবোজের 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন আর একটা OH থাকে, আর ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে দুইটাই কি থাকে হাইড্রোজেন থাকে, OH থাকে না। তাহলে আশা করি রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ সম্পর্কে যা যা তথ্য বইয়ে আছে আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, রাইবোজ ডিঅক্সিরাইবোজ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে একটু বলো। আচ্ছা, তাহলে রাইবোজ ডিঅক্সিরাইবোজ শেষ। এখন আমরা একটু হেক্সোজ শর্করা গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। এখন দেখো আমরা একটু আগে পড়ানোর সময় বলে দিয়েছি আমাদের যে গ্লুকোজ এইখানে অ্যালডিহাইড মূলক থাকে, তাহলে গ্লুকোজে যেহেতু অ্যালডিহাইড মূলক থাকে তাহলে গ্লুকোজ একটা কি অ্যালডোজ শর্করা, গ্লুকোজ হলো একটা অ্যালডোজ শর্করা, তাহলে গ্লুকোজ হলো একটা অ্যালডোজ শর্করা। তাহলে গ্লুকোজকে আমরা বলি কি অ্যালডোহেক্সোজ, যেহেতু 6 কার্বন বিশিষ্ট এই জন্য এটাকে আমরা বলি কি অ্যালডোহেক্সোজ। গ্লুকোজকে আমরা বলি কি অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ। এই যে গ্লুকোজকে আমরা বলি কি অ্যালডোহেক্সোজ, গ্লুকোজকে আমরা বলি অ্যালডোহেক্সোজ। এরপরে আসো গ্লুকোজের আর কি কি নাম। সাধারণত প্রকৃতিতে যে গ্লুকোজ পাওয়া যায় সেটা হলো ডি গ্লুকোজ, এই জন্য আমরা এটাকে আবার বলতে পারি ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ। এরপরে আসো গ্লুকোজ বাজারে কি নামে বিক্রি হয়, ডেক্সট্রোজ নামে বিক্রি হয়, এই জন্য গ্লুকোজের বাণিজ্যিক নাম হলো কি ডেক্সট্রোজ। তাহলে পরীক্ষায় পড়তে পারে গ্লুকোজের বাণিজ্যিক নাম কি, গ্লুকোজের বাণিজ্যিক নাম হলো ডেক্সট্রোজ। সাধারণত আঙ্গুরে 12 থেকে 30% গ্লুকোজ থাকে, এই জন্য গ্লুকোজকে আমরা বলি কি গ্রেপ সুগার, গ্লুকোজকে আমরা বলি কি গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। গ্লুকোজকে আবার বলা হয় কি কর্ন সুগার, গ্লুকোজকে আবার বলা হয় কি কর্ন সুগার। গ্লুকোজের অপর নামগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরে আসো গ্লুকোজ রক্তে পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় ব্লাড সুগার, এটাকে বলা হয় ব্লাড সুগার বা রক্তের শর্করা, বা এটাকে আবার বলা হয় দ্রাক্ষা, দ্রাক্ষা শর্করা। তাহলে গ্লুকোজকে আমরা আবার বলতে পারি কি দ্রাক্ষা শর্করা। এবং আমাদের রক্তের মাধ্যমে গ্লুকোজ বাহিত হয় বিভিন্ন জায়গায়, এই জন্য প্রাণীর ক্ষেত্রে আমরা গ্লুকোজকে বলি প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার, প্রাণীর ট্রান্সলোকেটেড লোকেটেড সুগার। তাহলে গ্লুকোজ হলো প্রাণীর কি ট্রান্সলোকেটেড সুগার। তাইলে আমরা কিন্তু গ্লুকোজের অপর নামগুলো বললাম। আমরা গ্লুকোজের অপর নাম কি কি বললাম, যেহেতু গ্লুকোজ একটা অ্যালডোজ শর্করা এই জন্য এর নাম হলো অ্যালডোহেক্সোজ। প্রকৃতিতে যে গ্লুকোজ গুলো পাওয়া যায় সেগুলো হলো ডি গ্লুকোজ, এই জন্য গ্লুকোজের আরো একটা নাম হলো ডি গ্লুকোজ। গ্লুকোজ বাজারে কি নামে বিক্রি হয়, ডেক্সট্রোজ নামে বিক্রি হয়। আঙ্গুরে 12 থেকে 30% গ্লুকোজ থাকে, এই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। কর্ন সুগার আমরা বলতে পারি গ্লুকোজকে। রক্তে পাওয়া যায় এই জন্য এটাকে বলি ব্লাড সুগার বা রক্তের শর্করা। আবার গ্লুকোজকে বলা হয় দ্রাক্ষা শর্করা।
আমাদের প্রাণীদের রক্তের মাধ্যমে গ্লুকোজটা বাহিত হয়, কোষে যায়, এই জন্য আমরা গ্লুকোজকে বলি প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার। এখন আসো এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ এখন আসো এই যে গ্লুকোজের তোমার বৈশিষ্ট্যটা কেমন। যেমন গ্লুকোজ হবে স্বাদে মিষ্টি, পাউডার জাতীয়, পানিতে দ্রবীভূত হবে। এখন আসো গ্লুকোজ তুমি কিভাবে তৈরি করতে পারো। যেমন তুমি হলো স্টার্চকে ভাঙলে গ্লুকোজ পাইতে পারো, সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ পাইতে পারো, এবং উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে, গ্লুকোজ তৈরি করে। তাহলে এগুলো হলো গ্লুকোজের উৎপাদন পদ্ধতি। তারপরে আমরা গ্লুকোজের বৈশিষ্ট্য বললাম। এখন সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট গ্লুকোজের, সেটা হলো গ্লুকোজের ব্যবহার। এখন আসো গ্লুকোজের ব্যবহার। তাহলে গ্লুকোজের ব্যবহারটা তুমি একটু এভাবে মনে রাখতে পারো, গ্লুকোজের ব্যবহারটা একটু এভাবে মনে রাখতে পারো যে বিপাকে শোষী। গ্লুকোজের ব্যবহার একটু এভাবে মনে রাখতে পারো, বিপাকে শোষী। তাহলে বতে হলো বিপাক, বিপাক প্রক্রিয়ায় শক্তি তৈরিতে গ্লুকোজ সাহায্য করে। তাহলে বিপাক প্রক্রিয়ায় গ্লুকোজ কি দেয়, শক্তি দেয়। বিপাক প্রক্রিয়ায় গ্লুকোজ কি দেয়, শক্তি দেয়। এরপরে বতে হলো বায়ো ইথানল তৈরিতে আমাদের গ্লুকোজ ব্যবহৃত হয়। এরপরে পথে হলো পথ্য, অর্থাৎ অসুস্থ রোগীর সুস্থতার জন্য আমরা বা শক্তি প্রদানের জন্য তার পথ্য হিসেবে গ্লুকোজ আমরা তাকে খাওয়াইতে পারি। এরপরে ঔষধ শিল্পে ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরিতে আমরা কি করি, গ্লুকোজ ব্যবহার করি। এরপরে আমরা সরবিটাল তৈরিতে গ্লুকোজ ব্যবহার করি। এরপরে দন্তুর হলো সংরক্ষক হিসাবে, যেমন ফল সংরক্ষণের কাজে আমরা গ্লুকোজ ব্যবহার করতে পারি। এরপরে আমরা সাইট্রিক অ্যাসিড তৈরিতে আমরা গ্লুকোজ ব্যবহার করতে পারি। আর দন্তুর সাথে হলো ভিটামিন সি তৈরিতে আমরা গ্লুকোজ ব্যবহার করি। তাহলে গ্লুকোজের ব্যবহার আমরা কি কি বললাম, বিপাকে শোষী। তাহলে বতে হলো বায়োইথানল, বিপাকীয় প্রক্রিয়ায় শক্তি তৈরিতে আমাদের গ্লুকোজ সাহায্য করে। বায়ো ইথানল তৈরিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। অসুস্থ রোগীর পথ্য হিসাবে শক্তি দেওয়ার জন্য গ্লুকোজ ব্যবহার করা হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ঔষধ শিল্পে গ্লুকোজ ব্যবহার করা হয়। গ্লুকোজ থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এরপরে গ্লুকোজ সরবিটাল তৈরিতে ব্যবহৃত হয়। ফল সংরক্ষণের কাজে গ্লুকোজ ব্যবহৃত হয়। আর ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। তাহলে এগুলো সবই কি গ্লুকোজের ব্যবহার। তবে এইখানে এই যে ফল সংরক্ষণ, এরপরে ভিটামিন সি তৈরি, এরপরে হলো এই যে রোগীর পথ্য, এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। গ্লুকোজের ব্যবহার, এখান থেকে অনেক প্রশ্ন আসছে পরীক্ষায়, এই জন্য এটা একটু ভালো করে পড়বা ব্যবহারগুলা। তাহলে এখন আসো গ্লুকোজ শেষ, এখন চলে আসো ফ্রুক্টোজ। আরেকটা জিনিস একটু বলে দেই যে গ্লুকোজ থেকে আসলে কিভাবে তোমার সরবিটল, কিভাবে ভিটামিন সি তৈরি করা হয় একটু খেয়াল করো। এই যে গ্লুকোজ থেকে তৈরি করা হয় সরবিটল। এই সরবিটল থেকে তৈরি করা হয় গ্লুকোনিক অ্যাসিড, এবং এই গ্লুকোনিক অ্যাসিড ভাঙলেই আমরা কি পাবো বলতো, ভিটামিন সি পাবো। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় রিচ স্টিন প্রক্রিয়া। তাহলে এই রিচ স্টিন একজন বিজ্ঞানীর নাম, ইনিই হলো এই ভিটামিন সি তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তাহলে গ্লুকোজ থেকে কিভাবে ভিটামিন সি তৈরি করা হয় এটা কিন্তু আমি বলে দিলাম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, উত্তর হবে কি রিচ স্টিন প্রক্রিয়া। এবং এই রিচ স্টিন 1933 সালে গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরির জন্য নোবেল পুরস্কার পান। তাহলে উনি হলো নোবেল পুরস্কার পান কত সালে, 1933 সালে, গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরির জন্য।
তাহলে আমাদের গ্লুকোজ থেকে এইখানে যে কথাগুলো আমি বললাম প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, এবং গ্লুকোজ থেকে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, এজন্য গ্লুকোজটা একটু ভালো করে পড়বা। এরপরে আসো ফ্রুক্টোজ। এরপরে আসো ফ্রুক্টোজ। এখন দেখো ফ্রুক্টোজ এটা হলো, যেমন আমাদের গ্লুকোজ কি ছিল পাউডারের মতো, কিন্তু ফ্রুক্টোজ হলো স্ফটিকার। স্ফটিকার স্ফটিকার অর্থাৎ এটা স্ফটিকের মতো দেখতে। এবং ফ্রুক্টোজ এর অপর নাম কি কি? যেমন এইখানে কিটোন মূলক থাকে, ফ্রুক্টোজে কি থাকে? কিটোন মূলক থাকে, এই জন্য এটাকে আমরা বলি কিটোহেক্সোজ। এটাকে আমরা বলি কি? কিটোহেক্সোজ। ফ্রুক্টোজ এটা ফলে পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি ফ্রুট সুগার। এই জন্য এটাকে আমরা বলি কি? ফ্রুট সুগার। এবং ফ্রুক্টোজের আরো একটা অপর নাম আছে, সেটা হলো কি? এই যে লেভুলোজ। তাহলে ফ্রুক্টোজের আরো একটা নাম হলো কি? লেভুলোজ। ফ্রুক্টোজের আরো একটা নাম হলো লেভুলোজ। এখন আসো ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? আমরা দেখো বলছি ফলে, তাহলে ফ্রুক্টোজ পাওয়া যাবে কোথায়? বিভিন্ন পাকা ফলে পাওয়া যাবে। এরপরে মধুতে পাওয়া যাবে, ইক্ষু চিনিতে পাওয়া যাবে। তাহলে ফ্রুক্টোজ পাওয়া যাবে কোথায়? এই যে ফল, এরপরে মধু, তারপর হলো ইক্ষু চিনি। এই যে ইক্ষু অর্থাৎ আখের যে চিনি, ওইখানে আমরা কি পাই বলতো? এই যে ফ্রুক্টোজ পাই। এখন আসো এই যে ফ্রুক্টোজ এটা কোথায় ব্যবহার করা হয়? তাহলে ফ্রুক্টোজের ব্যবহার তুমি মনে রাখবা হলো দুইটা ক দিয়ে, দুইটা ক দিয়ে মনে রাখবা। তাহলে কতে হলো কনফেকশনারিতে, আর কতে হলো কালচার মিডিয়া তৈরিতে এটা ব্যবহার করা হয়। এই যে কালচার মিডিয়া তৈরিতে ব্যবহার করা হয়, মিডিয়া তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে ফ্রুক্টোজ কোথায় কোথায় ব্যবহার করা হয়? একটা হলো কনফেকশনারিতে, আর একটা হলো কালচার মিডিয়া তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। তাহলে আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমি যদি একটু সামারি করি, তাহলে দেখো গ্লুকোজ এটা হলো গ্রেপ সুগার নামে পরিচিত। তাহলে জিতে গ্লুকোজ, জিতে গ্রেপ সুগার, এটা হলো একটা অ্যালডোজ শর্করা। ফ্রুক্টোজ ওটা হলো ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট, তাহলে এটা হলো ফ্রুট শর্করা অর্থাৎ ফলের শর্করা। ফ্রুক্টোজ এটা হলো কি? একটা কিটোজ শর্করা। এরপরে আসো আমাদের এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ এটা হলো উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে। তাহলে উদ্ভিদের প্রথম তৈরিকারী পদার্থ কি? গ্লুকোজ। এবং এই যে গ্লুকোজ এটা কি করে? শ্বসন প্রক্রিয়ার প্রাথমিক বস্তু হিসেবে কাজ করে। এবং শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে একটা সময় তৈরি হয় কি? ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজ কিন্তু শ্বসনের প্রাথমিক বস্তু না, এটা শ্বসনের পরে যে তৈরি হবে, অর্থাৎ গ্লুকোজ ভেঙে তারপরে তৈরি হবে ফ্রুক্টোজ। এরপরে আমি বললাম কি? গ্লুকোজ এটা ব্যবহার করা হয় কোথায়? বায়োইথানল তৈরিতে, বিপাকীয় প্রক্রিয়ার শক্তিতে, এরপরে রোগীর পথ্য হিসেবে, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে, ঔষধ শিল্পে, সাইট্রিক অ্যাসিড তৈরিতে, সরবিটাল তৈরিতে, ফল সংরক্ষণে, ভিটামিন সি তৈরিতে ব্যবহার করা হয়। আর ফ্রুক্টোজ কোথায় ব্যবহার করা হয়? ক ক অর্থাৎ কনফেকশনারিতে, কালচার মিডিয়া তৈরিতে এটা ব্যবহার করা হয়। এরপরে এই যে তোমার গ্লুকোজ, গ্লুকোজ এর যে গঠন, এর গঠনটা হলো তোমার পাইরানোস ধরনের অর্থাৎ ষড়ভুজ আকৃতির। এর গঠন হলো এরকম ষড়ভুজ আকৃতির, এরকম ষড়ভুজ আকৃতির। এই ধরনের গঠনকে বলা হয় পাইরানোস গঠন, পাইরানোস গঠন। আর আমাদের যে ফ্রুক্টোজ, ওর গঠন হলো এরকম পাঁচরিং আকার। তাহলে এই যে পাঁচরিং আকার, এই যে গঠন, এটাকে বলা হয় ফিউরানোস, ফিউরানোস ধরনের গঠন। তাহলে ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোস ধরনের গঠন। তাহলে দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটার পার্থক্য হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসো, এটা তো আমরা বলে দিলাম। তাহলে এখন একটু দেখো এখানে এই যে গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা কত? আমরা আগেই বলছি গ্লুকোজকে একটা হেক্সোজ। তাহলে গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা কত? একটু কমেন্ট করো। গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা কত? একটু কমেন্ট করো। গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা কত? দেখো আমরা একটু আগে বলছি গ্লুকোজ হলো এর সংকেত হলো C6H12O6, 6টা কার্বন আছে। তাহলে কার্বনের সংখ্যা কত? 6। এরপরে দেখো বলছে কোষে মুক্ত অবস্থায় কোন শর্করা থাকে? আমরা কিন্তু গ্লুকোজকে বলছি কি
প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার। ট্রান্সলোকেটেড সুগার মানে কি, যেটা ট্রান্সপোর্ট হইতে পারে রক্তের মাধ্যমে, বিভিন্ন জায়গায় চলে যাইতে পারে, সেটাকে আমরা বলি কি ট্রান্সলোকেটেড সুগার। তাহলে প্রাণীর মুক্ত অবস্থায় ট্রান্সলোকেটেড সুগার কোনটা, এই যে হেক্সোস। হেক্সোস। এরপরে গ্লুকোজ দেখো কি ধরনের যৌগ, গ্লুকোজ কি ধরনের যৌগ, গ্লুকোজ একটা 6 কার্বন বিশিষ্ট যৌগ, তার মানে কি এই যে হেক্সো মনোস্যাকারাইড। তাহলে গ্লুকোজ হলো কি হেক্সোস মনোস্যাকারাইড, গ্লুকোজ হলো হেক্সোস মনোস্যাকারাইড। গ্লুকোজ থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, গ্লুকোজ থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে আসো, নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগ? দেখো আমি আগেই বলছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম যে যৌগটা তৈরি হয় তার নামই গ্লুকোজ। তাইলে উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগটার নাম হলো কি গ্লুকোজ। এরপরে দেখো বলছে ভিটামিন সি তৈরিতে, ওই যে বললাম না বিপাকে শশী, লাস্টের দন্তুর সাথে বললাম কি ভিটামিন সি। তাহলে ভিটামিন সি তৈরিতে ব্যবহার করা হয় কি এই যে গ্লুকোজ। এরপরে দেখো বলছে গ্লুকোজ সম্বন্ধে নিচের কোনটা সত্য নয়? আমরা জানি গ্লুকোজ একটা রিডিউসিং শর্করা, তাহলে এটা সত্য। আখের চিনি বলা হয়, আমরা গ্লুকোজকে কিন্তু আখের চিনি আমরা বলতে পারি গ্লুকোজকে। এরপরে দেখো গ্লাইকোজেন রূপে গ্লুকোজ সঞ্চিত থাকে। তারপরে দেখো বলছে ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না, আমরা জানি ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ প্রয়োজন হয়। তাহলে সত্য নয় কোনটা, এই যে ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না, এটা কিন্তু সত্য নয়। তুমি আখের চিনিকে আদ্র বিশ্লেষণ করলে তুমি গ্লুকোজ পাবা, এই জন্য আখের চিনিও বলা হয় গ্লুকোজকে। তাহলে গ্লুকোজের আরো একটা নাম হলো কি আখের চিনি। এরপরে আসো, দেখো বলছে যে কোনটিতে কিটোন গ্রুপ আছে, কোনটিতে কিটোন গ্রুপ আছে। দেখো রাইবোজ এটা একটা অ্যালডোজ শর্করা, ইরিথ্রোজ এটা একটা অ্যালডোজ শর্করা, গ্লুকোজ এটা একটা অ্যালডোজ শর্করা। তাহলে কিটোজ শর্করা কোনটা, ফ্রুক্টোজ, কারণ এখানে কি আছে কিটোন মূলক আছে। তাহলে কিটোন মূলক কোথায় থাকে, ফ্রুক্টোজে থাকে। এরপরে দেখো বলছে মিষ্টি ফলে, আমি বলছি ফল মানেই ফ্রুক্টোজ, ফল মানেই ফ্রুক্টোজ, ফল মানেই ফ্রুক্টোজ। তাহলে মিষ্টি ফলে মুক্ত অবস্থায় কি থাকবে, ফ্রুক্টোজ থাকবে। মিষ্টি ফলে মুক্ত অবস্থায় কি থাকবে, ফ্রুক্টোজ থাকবে। তাহলে দেখো আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে দেখো প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায়। এখন আসো ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ জিনিসটা আসলে কি, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ জিনিসটা কি। এই ডি গ্লুকোজ এল গ্লুকোজ বুঝতে গেলে তোমাকে একটু কাইরাল কার্বনটা একটু বুঝতে হবে। কাইরাল কার্বন, কাইরাল কার্বন মানে কি, এ একটা কার্বন, এর 4 সাইডে যদি 4 রকমের মূলক থাকে, মনে করো আছে এ বি সি এক্স, অর্থাৎ দেখো এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন রকমের মূলক আছে, তাহলে এই কার্বনকে আমরা বলবো কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বন এটা কি করে, আলোক সমানুতা প্রদর্শন করে। কাইরাল কার্বন কি করে, আলোক সমানুতা প্রদর্শন করে, আলোক সমানুতা প্রদর্শন করে। কাইরাল কার্বন কি করে, আলোক সমানুতা প্রদর্শন করে। কোন কাইরাল কার্বন, দূরবর্তী কাইরাল কার্বন। তাহলে দূরবর্তী কাইরাল কার্বন এরা কি করে, আলোক সমানুতা প্রদর্শন করে। এখন এইখানে আমরা একটা গ্লুকোজ আঁকাইছি যেটা হলো ডি গ্লুকোজ আর একটা এল গ্লুকোজ। এখন আমরা দেখব যে কাইরাল কার্বন কি কি। দেখো এই যে কার্বন, এই কার্বনের দেখো 2 হাতে অক্সিজেন আছে, তাহলে এটা কি কাইরাল কার্বন না। এই কার্বনটা খেয়াল করো, এর 1 হাতে আছে ওইস, 1 হাতে আছে কি হাইড্রোজেন, 1 হাতে আছে এই পুরা জিনিসটা সিএইচও, আর 1 হাতে আছে পুরা জিনিসটা। তাহলে দেখো এই কার্বনের 4 হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে, তাহলে এটা একটা কাইরাল কার্বন। এই কার্বনে খেয়াল করো, 1 হাতে আছে ওইস, 1 হাতে আছে এইস, আর 1 হাতে আছে পুরা জিনিসটা, আর 1 হাতে আছে পুরা জিনিসটা ভিন্ন ভিন্ন, তার মানে এটা একটা কাইরাল কার্বন। সেম এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, কিন্তু এটা দেখো কাইরাল কার্বন না, কারণ এই কার্বনের 2 হাতে দেখো হাইড্রোজেন আছে। তাহলে এইখানে কাইরাল কার্বন কোনটা কোনটা, আমি যদি একটু মুছি, তাহলে এইখানে হলো কাইরাল কার্বন হলো, এইখানে কাইরাল কার্বন হলো আমাদের এই যে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার এবং 5 নাম্বার কার্বন। এখন নাম্বারিং হয়েছে আমাদের অ্যালডিহাইড সবচেয়ে শক্তিশালী মূলক, তাহলে এইখান থেকে নাম্বারিং করব। তাহলে 1 2 3 4 5 6, এর ভেতরে 2 3 4 5 কাইরাল কার্বন, যার ভেতরে দূরবর্তী কাইরাল কার্বন কি 5 নাম্বারটা। তাহলে এটাই কি করবে, আলোক সমানুতা প্রদর্শন করবে। এখন আসো দূরবর্তী কাইরাল কার্বনে ওইস যদি ডান সাইডে থাকে তাহলে সেটাকে আমরা বলি ডি শর্করা, আর দূরবর্তী কাইরাল কার্বনে ওইস যদি বাম সাইডে থাকে, এই যেটা ওইস বাম সাইডে আছে, তখন সেটাকে আমরা বলবো কি এল শর্করা।
তাহলে ডি শর্করা এবং এল শর্করায় কি হবে, ডি শর্করায় দূরবর্তী কাইরাল কার্বন ডান সাইডে থাকবে, এল শর্করায় দূরবর্তী কাইরাল কার্বনে ওএইচটা কি থাকবে, বাম সাইডে থাকবে। তাহলে এরা কি করবে, আলোকতলকে ডান দিকে ঘোরাবে, এরা আলোকতলকে কি করবে, বাম দিকে ঘোরাবে। এখন প্রকৃতিতে যত গ্লুকোজ পাওয়া যায় সবই হলো ডি গ্লুকোজ, প্রকৃতিতে যত গ্লুকোজ পাওয়া যায় সবই হলো ডি গ্লুকোজ। সাধারণত প্রকৃতিতে এল গ্লুকোজ পাওয়া যায় না, এল গ্লুকোজ পাওয়া যায় না। এল গ্লুকোজ এটা হলো আমরা এই যে তোমার ডায়াবেটিক্সের চিকিৎসায় ব্যবহার করি। এল গ্লুকোজ এটা হলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এরপরে আসো, এটা হলো শিকল স্ট্রাকচার। এখন আসো রিং স্ট্রাকচার। তো রিং স্ট্রাকচার এটা হলো 1 নাম্বার কার্বন। এই 1 নাম্বার কার্বনে ওএইচ যদি নিচে থাকে তাহলে সেটা হয় হলো আলফা গ্লুকোজ, আর 1 নাম্বার কার্বনে ওএইচ যদি উপরে থাকে তখন সেটা হয়ে যায় কি, বেটা গ্লুকোজ। তাইলে আমরা দেখলাম যে দূরবর্তী কাইরাল কার্বনে ওএইচ যদি ডান সাইডে থাকে তাহলে ডি, আর বাম সাইডে থাকলে এল। এবং আমাদের এই যে রিং স্ট্রাকচারে 1 নাম্বার কার্বনে ওএইচ যদি নিচে আর থাকে তাহলে হলো আলফা, আর 1 নাম্বার কার্বনে ওএইচ উপরে থাকলে হয়ে যাবে কি, বেটা। তাহলে ডি এল এবং আলফা বেটা এই দুইটা জিনিস আমরা বুঝলাম। এখন আমরা আরো কিছু জিনিস একটু লিখে দেব, যে কার্বনের সাথে সাথে আমরা যাতে আরো কিছু জিনিস একটু লিখে দেব, যাতে তোমরা একটু মানে মনে রাখতে পারো যে কার্বনের সাথে সাথে আমাদের হলো এটা। খেয়াল করো, এই যে কার্বন, এর 1 নাম্বার কার্বনের উপরে যদি ওএইচ থাকে তাইলে সেটাকে আমরা বলবো কি, বেটা, আর নিচে যদি ওএইচ থাকে তখন সেটাকে আমরা বলবো আলফা। এরপরে আসো কার্বন 2, কার্বন 2 এর ক্ষেত্রে যদি ডান সাইডে যদি ওএইচ থাকে তাহলে সেটাকে আমরা বলবো গ্লুকোজ। আর যদি ওএইচটা বাম সাইডে থাকে, এই যে ওএইচটা যদি বাম সাইডে থাকে তখন সেটাকে আমরা বলবো কি, ম্যানোজ। তাহলে দেখো 2 নাম্বার কার্বনে যদি ওএইচ ডান সাইডে থাকে তাহলে বলবো গ্লুকোজ, আর বাম সাইডে ওএইচ থাকলে বলবো ম্যানোজ। এরপরে আসো 3 নাম্বার কার্বন, ডান সাইডে যদি ওএইচ থাকে তাইলে হলো গ্লুকোজ, আর যদি বাম সাইডে ওএইচ থাকে তখন সেটাকে আমরা বলবো কি, অ্যারোজ। তাহলে ডান সাইডে ওএইচ থাকলে গ্লুকোজ, আর বাম সাইডে ওএইচ থাকলে অ্যারোজ। এরপরে 4 নাম্বার কার্বনে যদি ডান সাইডে ওএইচ থাকে তাইলে হলো গ্লুকোজ, আর যদি বাম সাইডে ওএইচ থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, গ্যালাক্টোজ। এরপরে আসো 5 নাম্বার কার্বনে ওএইচ যদি ডান সাইডে থাকে, ডান সাইডে যদি ওএইচ থাকে তাহলে সেটাকে বলবো ডি গ্লুকোজ। আর যদি আমার বাম সাইডে ওএইচ থাকে তখন সেটাকে আমরা বলবো এল গ্লুকোজ। তাহলে সেটাকে আমরা বলবো কি, এল গ্লুকোজ। এরপরে এই যে 2 নাম্বারে আরো একটা জিনিস একটু মনে রাখতে পারো, সেটা হলো 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন থাকে তাহলে সেটা হলো রাইবোজ। আর যদি অক্সিজেন যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ডিঅক্সি রাইবোজ। তাহলে অক্সিজেন থাকলে হলো রাইবোজ, আর অক্সিজেন না থাকলে হলো ডিঅক্সি রাইবোজ। তাহলে এটা হলো 2 নাম্বার কার্বনের সাথে রিলেটেড। তাহলে আশা করি কোন কার্বনে কি থাকলে কি বলা হবে বুঝতে পেরেছো। আর কার্বন 6 মানে কি, 6 কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমি এটা বলেছি। তাইলে আমাদের কোন কার্বনে ওএইচ এর অবস্থানের কি পরিবর্তন হইলে আলফা বেটা বলবো, ডি এল বলবো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো, তাহলে এই প্রশ্নটার একটু উত্তর দাও। সেটা হলো গ্লুকোজের আলফা লিঙ্কে ওএইচ যুক্ত থাকে কোথায়?
তাহলে আমি বলছি 1 নাম্বার কার্বনে এক নাম্বার কার্বনে ওএইচটা যদি নিচে থাকে তাহলে সেটাকে আলফা বলবো। তাহলে এই যে দেখো 1 নাম্বার কার্বনে ওএইচ কোথায় থাকবে, নিচে থাকবে, তাহলেই সেটা কি হবে, আলফা গ্লুকোজ হবে। তাহলে এটার উত্তর কি হবে বলো, 1 নাম্বার কার্বনের নিচে ওএইচ থাকে। তাহলে ওই যে জিনিসটা আমি লিখে দিলাম ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এই যে যশোর বোর্ড 2019 সালে দেখো প্রশ্ন আসছে। এরপরে আসো এরপরে আসো যে কোনটি সবচেয়ে মিষ্টি, তাহলে এইখানে আমাদের আপেক্ষিক মিষ্টতার একটা ক্রম আছে, এই ক্রমটা এখন আমরা একটু পড়বো। আপেক্ষিক মিষ্টতার একটা ক্রম, আমরা এখন একটু পড়বো এখানে। এখন দেখো এই যে চিনি মানে কি, সুক্রোজ কি 100% মিষ্টি। তাহলে সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা কত, 100। এখন তুমি যদি চিনির পরিবর্তে যদি গ্লুকোজ খাইতে চাও, গ্লুকোজ খেয়ে দেখবা মিষ্টি এর থেকে একটু কম। তাহলে 100 থেকে কম মানে কত, 74। এখন তুমি চিনি না খেয়ে একটা ফল খাচ্ছ, ফল মানে ফ্রুক্টোজ, তাহলে সেটা কি চিনি থেকে আরো বেশি মিষ্টি পাবা। তাহলে তার মিষ্টি কত হবে বলতো, 173। তাহলে দেখো চিনিকে ধরবা 100, গ্লুকোজ খাইলে তার থেকে কম অর্থাৎ 74, আর ফল মানে ফ্রুক্টোজ, তাহলে তার মিষ্টিটা হলো চিনি থেকে বেশি মানে কত, 173। এরপরে আসো হলো তোমার চিনির প্রায় 5 গুণ বেশি মিষ্টি হলো স্যাকারিন। তাহলে চিনি কত, 100, আর স্যাকারিন 5 গুণ, তাহলে 100 সাথে 5 গুণ দাও, হলো কত, 500। তাহলে স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত, 500। এরপরে আসো এইখানে দেখো এই যে মনালেলিন, এটা হলো তোমার চিনির থেকে প্রায় 20 গুণ মিষ্টি। তাহলে দেখো চিনির 100 সাথে 20 গুণ দাও, তাহলে কত হবে, 2000। তাহলে এর আপেক্ষিক মিষ্টতা কত বলতো, 2000। মনালেলিনের আপেক্ষিক মিষ্টতা কত, 2000। এরপরে আসো ল্যাকটোজ কোথায় পাওয়া যায়, দুধে পাওয়া যায়। এখন দুধের মিষ্টতা, তাহলে এই যে দেখো ল্যাকটোজ এর মিষ্টতা কত, 16। ল্যাকটোজের মিষ্টতা হলো 16। আর মল্টোজ, ল্যাকটোজের ডাবল মিষ্টি হলো মল্টোজ, তাহলে এর মিষ্টতা কত, 32। তাহলে আমরা বললাম যে চিনির আপেক্ষিক মিষ্টতা হলো 100, চিনি থেকে গ্লুকোজ একটু কম মিষ্টি, এই জন্য এর থেকে 100 থেকে কম কত, 74। আর ফলের মিষ্টতা আরো বেশি মানে ফ্রুক্টোজ, এটা হলো কত তোমার, 173। এরপরে মনে রাখবা চিনি থেকে 5 গুণ মিষ্টি হলো স্যাকারিন, তাহলে কত, 500। আর এই যে চিনি থেকে 20 গুণ মিষ্টি হলো কি, মনালেলিন, এই জন্য এটা কত, 2000। এরপরে ল্যাকটোজের মিষ্টতা বা দুধের মিষ্টতা কত, 16। আর ল্যাকটোজ থেকে মল্টোজ দ্বিগুণ মিষ্টি, অর্থাৎ মল্টোজের মিষ্টতা কত, 32। তাহলে এখন এখান থেকে একটু দেখো, বলছে সুক্রোজ তো হলো 100, এটা তো আমরা জানি। আর ফ্রুক্টোজ এটা কি চিনি থেকে মিষ্টি, তার মানে কত, 173। তাহলে এটার উত্তর কত হবে বলতো, এই যে 173। এটা হলো 173, গ্লুকোজ হলো আমরা কত বলছি, 74, সুক্রোজ বলছি কত, 100, আর ম্যালটোজ আমরা বলছি কত, 32। তাহলে দেখো আপেক্ষিক মিষ্টতা কার বেশি, এই যে ফ্রুক্টোজের বেশি। তাহলে এইখানে সবচেয়ে বেশি মিষ্টি কে, ফ্রুক্টোজ। তাহলে আপেক্ষিক মিষ্টতা পরীক্ষায় আসে, তাহলে এইখানে হলো আপেক্ষিক মিষ্টতা সবচেয়ে বেশি কার, ফ্রুক্টোজের। এরপরে আসো ডাইস্যাকারাইড, খুবই ইম্পর্টেন্ট। ডাই মানে কত, 2, অর্থাৎ এই ডাইস্যাকারাইডকে ভাঙলে তুমি 2টা মনোস্যাকারাইড পাবা। তাহলে কোনো একটা শর্করাকে আমরা ভেঙে যদি 2টা মনোস্যাকারাইড পাই, তখন তাকে আমরা বলবো কি, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের সাধারণ সংকেতটা ইম্পর্টেন্ট, C12
H22O11, এটা হলো ডাইস্যাকারাইডের সংকেত। অর্থাৎ হলো ডাইস্যাকারাইড এর উদাহরণ কি? ডাইস্যাকারাইডের উদাহরণটা ইম্পর্টেন্ট। ডাইস্যাকারাইডের উদাহরণ হলো আমি এভাবে মনে রাখতাম, সেটা হলো সু সে মেলা, সুসে মেলা। তাহলে সুতে হলো সুক্রোজ, দন্তুস্বতে হলো সেলোবায়োজ, এরপরে হলো মোতে ম্যালটোজ, লতে ল্যাকটোজ। তাহলে এই যে সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ। এরপরে আরো আছে আমাদের ডাইস্যাকারাইড উদাহরণ আইসোম্যালটোজ, 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 আইসোম্যালটোজ। এরপরে হলো ট্রেহ্যালোজ, ট্রেহ্যালোজ। এগুলো সবই হলো ডাইস্যাকারাইডের উদাহরণ। তাহলে ডাইস্যাকারাইডের উদাহরণ কি বললাম? সু সে মেলা। তাহলে সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ, আইসোম্যালটোজ, ট্রেহ্যালোজ, এগুলো সবই হলো ডাইস্যাকারাইডের উদাহরণ। এখন আসো, তুমি যদি সেলোবায়োজকে ভাঙো তাইলে তুমি 2 অণু গ্লুকোজ পাবা, এবং সেটা কি গ্লুকোজ? বেটা গ্লুকোজ। ম্যালটোজকে ভাঙলে 2 অণু গ্লুকোজ পাবে, এবং সেটা কি গ্লুকোজ? আলফা গ্লুকোজ। ল্যাকটোজকে ভাঙলে 1 অণু গ্লুকোজ 1 অণু গ্যালাক্টোজ পাবা। আর সুক্রোজকে ভাঙলে 1 অণু গ্লুকোজ সাথে 1 অণু ফ্রুক্টোজ পাবা। এরপরে আইসোম্যালটোজকেও ভাঙলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবা, ট্রেহ্যালোজকেও ভাঙলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবা। এখন আসো, তুমি এখানে মনে রাখবা কিভাবে? এইখানে মনে রাখবো হলো বেটা সেলে, এখানে মনে রাখবা এই যে বেটা সেলে, বেটা সেলে। তাহলে বেটাতে হলো বেটা, আর সেলেতে হলো সেলুলোজ আর সেলোবায়োজ, সেলুলোজ আর হলো সেলোবায়োজ, সেলোবায়োজ, সেলোবায়োজ। তাহলে এই যে সেলোবায়োজ আর সেলুলোজ, এরা তৈরিতে বেটা গ্লুকোজ লাগবে। আর এই বইয়ে যত উদাহরণ আছে সব তৈরিতে কি লাগবে? আলফা গ্লুকোজ লাগবে। তাহলে মনে রাখবা কিভাবে আমি বললাম? বেটা সেলে। তাহলে বেটাতে হলো বেটা গ্লুকোজ, বেটাতে হলো বেটা গ্লুকোজ। তাহলে বেটা গ্লুকোজ লাগবে এই যে সেলুলোজ তৈরিতে আর সেলোবায়োজ তৈরিতে। আর দুনিয়ার যা আছে সব তৈরিতে কি লাগবে? আলফা গ্লুকোজ লাগবে। এটা একটু মাথায় রাখবা। তাহলে আলফা গ্লুকোজ আর বেটা গ্লুকোজ এটা তো আমরা বললামই। এখন দেখো এই যে গ্লুকোজ আর এই যে গ্লুকোজ, তাহলে এই গ্লুকোজে দেখো 1 নাম্বার কার্বন, আর এই গ্লুকোজের এই যে 4 নাম্বার কার্বন দেখো একসাথে যুক্ত হচ্ছে, এই যে ওইচ আর এইচ যুক্ত হচ্ছে হয়ে এখনো পানি বের করে দিচ্ছে, দিয়ে আমার তৈরি করতেছে কি? ম্যালটোজ। অর্থাৎ আমাদের এইখানে গ্লুকোজের সংকেত দেখো C6H12O6 প্লাস C6H12O6, এরা বের করে দিচ্ছে কি? 1 অণু পানি, দিয়ে তোমার তৈরি করতেছে কি? ম্যালটোজ। তাহলে 1 অণু পানি বের হয়ে যাওয়া মানে কি? 2টা হাইড্রোজেন আর 1টা অক্সিজেন বের হয়ে যাওয়া। তাহলে এইখানে 6 কত? 12। তাহলে C12, 2টা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। তাহলে 12 12 24 না লিখে আমরা কি লিখবো? 22। আর 6 12 না লিখে 1টা অক্সিজেন যেহেতু বের হয়ে যাচ্ছে এই জন্য লিখবো কি? 11। তাহলে দেখো এই যে গ্লুকোজ গ্লুকোজ 1 অণু পানি বের করে দিচ্ছে, মানে 2টা হাইড্রোজেন অক্সিজেন বের করে দিচ্ছে, এই জন্য এখানে 2টা হাইড্রোজেন কম লিখছে, 1টা অক্সিজেন কম লিখছি। তাহলে এই যে C12H22O11, এটাই হলো আমাদের কি? ডাইস্যাকারাইডের সংকেত। তাহলে ডাইস্যাকারাইড কোনটাকে ভাঙলে কি পাওয়া যায় সেটা আমরা বলে দিয়েছি। এখন ডাইস্যাকারাইডের ভেতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সুক্রোজ। সেটা হলো কি? সুক্রোজ। তাহলে এই সুক্রোজ সম্পর্কে আমরা একটু পড়বো। আর ল্যাকটোজ থেকে মনে রাখবো এটা দুধে পাওয়া যায়। ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? দুধে পাওয়া যায়। এখন আমরা সুক্রোজটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে সুক্রোজ, তাহলে সুক্রোজ এটাকে আমরা আবার চিনি নামে চিনি, এবং চিনি কি? চায়ের সাথে খাওয়া হয়, এই জন্য এটাকে আবার বলা হয় টেবল সুগার। এরপরে আসো, এই যে চিনি, চিনি এটা ইক্ষুতে পাওয়া যায়, এটা ইক্ষুতে পাওয়া যায়, ইক্ষু রসে পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় ইক্ষু চিনি। এটা বিটে পাওয়া যায়, এই জন্য এটাকে আবার বলা হয় বিট চিনি, বিট চিনি। এটাকে আবার বলা হয় বিট চিনি, বিট চিনি। এরপরে চিনিকে আমরা আবার বলতে পারি কি? স্যাকারোজ। চিনির অপর একটা নাম হলো স্যাকারোজ। চিনিকে আমরা আবার স্যাকারোজ নামেও ডাকতে পারি, চিনিকে আমরা স্যাকারোজ নামেও ডাকতে পারি। এরপরে এই যে চিনি, উদ্ভিদে সাধারণত কি হয়? শর্করাটা, উদ্ভিদের শর্করাটা এই যে সুক্রোজ হিসেবে বাহিত হয়, এই জন্য আমরা সুক্রোজকে বলি উদ্ভিদের
ট্রান্সলোকেটেড সুগার, লোকেটেড সুগার। তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার, উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার, উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার কোনটা? উত্তর হবে কি চিনি। তাহলে চিনিকে আমরা কি কি নামে ডাকতেছি? একটা নামে ডাকতেছি সুক্রোজ নামে, ইক্ষু রসে পাওয়া যায় এই জন্য বলছি ইক্ষু চিনি। এটা আমরা বিটে পাই এই জন্য এটাকে বলি বিট চিনি। এরপরে এটা আমরা চায়ের সাথে খাই এই জন্য এটাকে বলা হয় টেবল সুগার। এরপরে এটাকে আমরা আবার বলতে পারি স্যাকারোজ। এবং উদ্ভিদে সাধারণত খাদ্যসারটা চিনি হিসেবে বাহিত হয় এই জন্য এটাকে আমরা বলি উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার। তাহলে এগুলো সবই হলো সুগারের অপর নাম। এখন আসলে সুগারের বৈশিষ্ট্যটা কি? যেমন সুগার হবে দানাদার, সুগার হবে পানিতে দ্রবণীয়, স্বাদে মিষ্টি। তাহলে এগুলো হলো একটা চিনির বৈশিষ্ট্য। এখন আসলে চিনির গলনাঙ্ক কত? 188 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো চিনির গলনাঙ্ক। এবং আমাদের সুক্রোজ বা সুগার বা চিনি এটা হলো কি গ্লুকোজ থেকে প্রায় দ্বিগুণ মিষ্টি, গ্লুকোজ থেকে প্রায় এটা দ্বিগুণ মিষ্টি। এবং এটা হলো উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? উত্তর হবে কি এই যে সুক্রোজ। এবং মধুর প্রধান কাঁচামাল হিসেবে সুক্রোজ কাজ করে। এবং চিনি দ্বারা আমরা কি করি? বিভিন্ন মিষ্টি তৈরি করি। এই জন্য দেখো বলছে মিষ্টি দ্রব্য তৈরিতে সুক্রোজ ব্যবহার করা হয়, মিষ্টি দ্রব্য তৈরিতে সুক্রোজ ব্যবহার করা হয়। তাহলে আমাদের সুক্রোজের ব্যবহার একটু লাগবে, সুক্রোজের ব্যবহার লাগবে। এখন আসো এই যে সুক্রোজ, এই যে সুক্রোজ বা চিনি, সুক্রোজ বা চিনি এটা প্রস্তুত করা হয় কিভাবে? সুক্রোজ বা চিনি প্রস্তুত করা হয় কিভাবে? প্রস্তুত প্রণালী থেকে দুইটা লাইন একটু দাগাও। একটা হলো কলিচুন, অর্থাৎ তুমি আখের বা ইক্ষুর যে রস নিবা ওইখানে মিশাবা হলো কলিচুন মিশানোর পরে তুমি কি করবা? কলিচুন মিশানোর পরে তুমি কি করবা? নিম্ন চাপে ঘনীভূত করবা, তাহলে নিম্ন চাপে ঘনীভূত করলে তুমি কি পাবা? চিনি পাবা। তাহলে চিনির প্রস্তুত প্রণালী কি? তুমি প্রথমে ইক্ষু রসের সাথে কলিচুন মিশাবা, কলিচুন মিশানোর পর নিম্ন চাপে ঘনীভূত করবা, করলেই তুমি চিনি পাবা। এখন আসো চিনির ব্যবহার অর্থাৎ সুক্রোজের ব্যবহার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুক্রোজের ব্যবহার তাহলে সুক্রোজের ব্যবহার এই যে সুক্রোজের ব্যবহার কি? সুক্রোজের ব্যবহার হলো সাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন, সাবানার প্রিয় বাণিজ্য হলো মিষ্টান্ন। তাহলে সাবানারতে হলো দন্তুর সাথে হলো স্বচ্ছ সাবান তৈরিতে চিনি ব্যবহার করি আমরা। এরপরে প্রিতে হলো প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হয়, প্রিজারভেটিভ তৈরিতে ব্যবহার করা হয়। অতে হলো অক্সালিক অ্যাসিড তৈরিতে আমরা চিনি ব্যবহার করি। এরপরে হলো বাণিজ্যিকভাবে গ্লুকোজ তৈরিতে আমরা কি করি? চিনি ব্যবহার করি। এরপরে মিষ্টান্ন তৈরিতে চিনি ব্যবহার করা হয়। এরপরে হলো টোপ হিসাবে চিনি ব্যবহার করা হয়। এরপরে হলো আমরা চিনি আর কি কাজে ব্যবহার করতে পারি? কনফেকশনারিতে আমরা চিনি ব্যবহার করতে পারি। তাহলে এগুলো সবই হলো আমাদের সুক্রোজ বা চিনির ব্যবহার। তাহলে স্বচ্ছ সাবান তৈরিতে এবং এই যে অক্সালিক অ্যাসিড তৈরিতে এই দুইটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট কিন্তু বেশি ইম্পর্টেন্ট। স্বচ্ছ সাবান তৈরিতে, অক্সালিক অ্যাসিড তৈরিতে চিনি ব্যবহার করা হয়, এই দুইটা পয়েন্ট কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখন আসো ইনভার্ট চিনি জিনিসটা কি? ইনভার্ট সুগার জিনিসটা আসলে কি? দেখো এই যে সুগার এটা হলো ডান আবর্তী, সুগারটা হলো কি ডান আবর্তী, অর্থাৎ এরা আলোকতলকে কি করে? ডান দিকে ঘোরায় দেয়। এখন ইনভার্টেজ নামক এনজাইম
ইনভার্টেজ এনজাইম ইনভার্টেজ নামক এনজাইম এই গ্লুকোজকে সুগারকে ভেঙে দিয়ে তৈরি করে কি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করে। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের দ্রবণ এটা হলো বাম আবর্তী, এটা হলো কি বাম আবর্তী। তাহলে দেখো ছিল ডান আবর্তী, ইনভার্টেজ এনজাইম ওই জিনিসটাকে ভেঙে দিয়ে কি বাম আবর্তী করে দিয়েছে। তাহলে কি আমাদের জিনিসটা কি উল্টা হয়ে গেল না? এই জন্য এটাকে আমরা বলি কি ইনভার্ট সুগার। তাহলে এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ এটাই হলো ইনভার্ট সুগার বা উল্টা চিনি। ইনভার্ট সুগার এটাই হলো আমাদের কি উল্টা চিনি বা ইনভার্ট সুগার। তাহলে আমাদের সুগার থেকে ইনভার্টেড এনজাইম এটা কি করবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের একটা মিশ্রণ তৈরি করবে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণটাই হলো কি ইনভার্ট চিনি। তাহলে আশা করি ইনভার্ট চিনি বুঝতে পেরেছো। তাইলে একটু বলো ইক্ষুরসে কি পরিমাণ সুক্রোজ থাকে? ইক্ষুরসে কি পরিমাণ সুক্রোজ থাকে? কোলিসুন হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাই হলো কোলিসুন। ইক্ষুরসে দেখো আমরা একটু আগে পড়ে আসছি, ইক্ষুরসে 15% কি থাকে আমাদের এই যে সুক্রোজ বা চিনি থাকে। সুক্রোজের গলনাঙ্ক কত? একটু আগেই পড়ে আসছি 188 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হলো আমাদের সুক্রোজের গলনাঙ্ক। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড ওই যে দেখো আমি পড়াইছি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কি সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি সুক্রোজ। এই যে অনেকেই উত্তর করছে। আচ্ছা এরপরে আসো এই যে অলিগো মানে আমরা আগেই বলছি 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে, তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডে যদি 3টা মনোস্যাকারাইড থাকে তখন তাকে আমরা বলি ট্রাইস্যাকারাইড। যদি 4টা থাকে তাইলে বলি কি টেট্রাস্যাকারাইড। যদি 5টা থাকে তাইলে বলা হয় কি পেন্টাস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের উদাহরণ কি এই যে র্যাফিনোজ, এরপরে র্যাবিনোজ, তারপরে হলো র্যামিনোজ, এরপরে হলো ম্যালিজিটোজ। এগুলো হলো আমাদের ট্রাইস্যাকারাইড। এবং ট্রাইস্যাকারাইডকে ভাঙলে আমরা আগেই বলেছি 3টা মনোস্যাকারাইড পাবো। দেখো র্যাফিনোজকে ভাঙলে তুমি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ অর্থাৎ 3টা মনোস্যাকারাইড পাবা। এরপর এসে টেট্রাস্যাকারাইড, এর উদাহরণ কি স্টাকিওজ আর ভার্বাকোজ। স্টাকিওজকে ভাঙলে আমরা 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ আর 2 অণু গ্যালাক্টোজ পাবো। তাহলে 2, 3, 4 অণু মনোস্যাকারাইড পাইছি, এই জন্য এটাকে আমরা বলবো কি টেট্রাস্যাকারাইড। এরপরে আসো পেন্টাস্যাকারাইড, এর উদাহরণ কি ভার্বাকোজ। এটাকে ভাঙলে আমরা 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ এবং 3 অণু কি গ্যালাক্টোজ পাবো। তাহলে 3 আর 2 কত 5। তাহলে ভার্বাকোজ এটা 5টা মনোস্যাকারাইড পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি কি পেন্টাস্যাকারাইড। তাহলে দেখো আমরা ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড এগুলোর উদাহরণ বলে দিচ্ছি, কোনটা ভাঙলে কি পাওয়া যায় সেটা আমরা বলে দিচ্ছি। তাহলে এইখান থেকে আমাদের শুধু এইটুকুই পড়া লাগবে অলিগোস্যাকারাইড থেকে, আর বাকিগুলো রিডিং পড়ে নিও অলিগোস্যাকারাইড। এরপরে আসো অলিগোস্যাকারাইডের পরে এখন আসো পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড এর সাধারণ সংকেতটা কি দেখো C6H10O5N। এবং পলিস্যাকারাইড আছে 2 রকমের, কি কি একটা আছে গাঠনিক পলিস্যাকারাইড আর একটা কি সঞ্চিত পলিস্যাকারাইড। তাহলে গাঠনিক পলিস্যাকারাইড কি কি স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন, এগুলো হলো সঞ্চিত পলিস্যাকারাইড। এখন আসো স্টার্চ এটা সঞ্চিত থাকে উদ্ভিদে, তাহলে যদি বলে উদ্ভিদের সঞ্চিত পলিস্যাকারাইড কোনটা, উত্তর হবে কি স্টার্চ। আর গ্লাইকোজেন সঞ্চিত থাকে কি প্রাণীতে,
তাহলে যদি বলে প্রাণীর সঞ্চিত পলিস্যাকারাইড নিচের কোনটা, উত্তর হবে কি গ্লাইকোজেন। এবং সঞ্চিত আরো দু একটা পলিস্যাকারাইড আছে, সঞ্চিত আরো দু একটা পলিস্যাকারাইড আছে, সেই পলিস্যাকারাইড গুলোর নাম একটু লাগবে। এখন প্রাণীর কই কই সঞ্চিত থাকে এটা একটু লাগবে। প্রাণীর সঞ্চিত থাকে হলো যকৃতে এবং প্রাণীর হলো পেশিতে। প্রাণীর যকৃত এবং পেশিতে কি থাকে, আমাদের গ্লাইকোজেন সঞ্চিত থাকে। এরপরে আর কোথায় সঞ্চিত থাকে গ্লাইকোজেন, আর সঞ্চিত থাকে ইস্টে, ইস্টে। এরপরে সঞ্চিত থাকে হলো তোমার ছত্রাকে। এরপরে সঞ্চিত থাকে হলো ব্লু গ্রিন অ্যালজি বা নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালে আমাদের কি থাকে বলতো, গ্লাইকোজেন সঞ্চিত থাকে। এরপরে সঞ্চিত আরো কিছু পলিস্যাকারাইড আছে, যেমন যেমন হলো ইনুলিন। ইনুলিন, ইনুলিনকে ভাঙলে তুমি কি পাবা, ফ্রুক্টোজ পাবা। ইনুলিনকে ভাঙলে তুমি কি পাবা, ফ্রুক্টোজ। তাহলে এই যে ইনুলিন, এটা একটা সঞ্চিত পলিস্যাকারাইড। এরপরে আছে লিভান, লিভান এটা একটা সঞ্চিত পলিস্যাকারাইড। এরপরে আছে হলো প্যারামাইলন, প্যারামাইলন, প্যারামাইলন। তাহলে এটা একটা সঞ্চিত পলিস্যাকারাইড। তাহলে সঞ্চিত পলিস্যাকারাইড কি কি, এস্টার্চ, স্বেচ্ছার, গ্লাইকোজেন। এস্টার্চ কোথায় সঞ্চিত থাকে, উদ্ভিদ কোষে। আর গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে, প্রাণীর। কোথায়, যকৃতে, পেশিতে। ইস্টে, ছত্রাকে, নীলাভ সবুজ শৈবালে। এরপরে হলো ইনুলিন, এটা হলো ভাঙলে পাবো ফ্রুক্টোজ, লিভান, প্যারামাইলন। এগুলো সবই হলো সঞ্চিত পলিস্যাকারাইড। আর এগুলা বাদ দিয়ে যা আছে সবই কি গাঠনিক পলিস্যাকারাইড। তাহলে সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন, অর্থাৎ যা আমি বলবো না কেন সবই হলো কি আমাদের গাঠনিক পলিস্যাকারাইড। অর্থাৎ এগুলো বাদ দিয়ে যা আছে সবই হলো কি গাঠনিক পলিস্যাকারাইড। তাহলে আশা করি আমরা পলিস্যাকারাইডের প্রকারভেদটা বুঝলাম। এখন আসো এই যে সেলুলোজ, এস্টার্চ এবং গ্লাইকোজেন, এই সেলুলোজ, এস্টার্চ এবং গ্লাইকোজেন এগুলা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই জন্য আমরা সেলুলোজ, এস্টার্চ এবং গ্লাইকোজেন এগুলো নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখো এস্টার্চ, এইখানে বসে গ্লুকোজ, অর্থাৎ এস্টার্চ তৈরি করতে গেলে কতগুলো গ্লুকোজ লাগবে। এস্টার্চ তৈরি করতে গেলে 1200 থেকে আমাদের প্রায় 6000 গ্লুকোজ অণু লাগে, 6000 গ্লুকোজ অণু লাগে। তাহলে আমাদের স্টার্চ তৈরি করতে গেলে কতগুলো গ্লুকোজ অণু লাগবে, 12000 থেকে 6000 গ্লুকোজ অণু লাগবে। স্টার্চের ভেতরে আমাদের গ্লুকোজের আলফা 1,4 লিঙ্কেজ থাকবে এবং এর সাথে আলফা 1,6 লিঙ্কেজও থাকতে পারে। এরপরে আসো সেলুলোজ। সেলুলোজ তৈরি করতে গেলে আমাদের যে গ্লুকোজ, আচ্ছা গ্লুকোজের নাম্বারটা হলো, ও আচ্ছা এটা ভুল লিখে ফেলছি, দাঁড়াও। এই যে আমাদের এই যে গ্লুকোজ, আমাদের স্টার্চ তৈরি করতে গেলে লাগবে আলফা গ্লুকোজ, স্টার্চ তৈরি করতে গেলে লাগবে আলফা গ্লুকোজ। আর এইখানে আলফা 1,4 লিঙ্কেজের সাথে আবার আলফা 1,6 লিঙ্কেজও থাকতে পারে, 1,6 লিঙ্কেজও থাকতে পারে। সেলুলোজ তৈরি করতে গেলে আমাদের লাগবে কি, বেটা গ্লুকোজ, বেটা গ্লুকোজ। এবং এইখানে শুধুমাত্র থাকবে বেটা 1,4 লিঙ্কেজ, এইখানে শুধুমাত্র থাকবে বেটা 1,4 লিঙ্কেজ। এরপরে আসো গ্লাইকোজেন। গ্লাইকোজেন তৈরি করতে গেলে সেম আমাদের লাগবে আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজ। এবং একটু মনে রাখবা এই গ্লুকোজ গুলো কিন্তু স্বভাবে ডি গ্লুকোজ, কারণ প্রকৃতিতে ডি গ্লুকোজ পাওয়া যায়, এল গ্লুকোজ কিন্তু পাওয়া যায় না। এবং গ্লাইকোজেন তৈরি করতে গেলেও সেম আলফা 1,4 লিঙ্কেজের সাথে আলফা 1,6 লিঙ্কেজও লাগে, আলফা 1,4 এর সাথে আলফা 1,6 লিঙ্কেজও লাগে। এরপরে আসো গ্লুকোজের নাম্বার। আমাদের স্টার্চ তৈরি করতে গেলে 1200 থেকে 6000 গ্লুকোজ অণু লাগবে। এরপরে স্টার্চ তৈরি করতে গেলে আমাদের লাগবে এই যে 300 থেকে 3000 গ্লুকোজ অণু লাগবে। আর গ্লাইকোজেন তৈরি করতে গেলে 10 থেকে 20টা গ্লুকোজ অণু লাগবে, 10 থেকে 20টা গ্লুকোজ অণু লাগবে। এরপরে আয়োডিন দ্রবণে স্টার্চ কি করবে, নীল বর্ণ দেবে। আয়োডিন দ্রবণে স্টার্চ কি করবে, নীল বর্ণ দেবে। সেলুলোজ আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দিবে না। এরপরে আমাদের গ্লাইকোজেন, এটা আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ দেবে, লালচে বেগুনি বর্ণ দিবে। তাহলে আমাদের গ্লাইকোজেন এটা কি করবে, আয়োডিন দ্রবণে এটা দেবে লালচে নীল বর্ণ।
এখন আসো স্টার্চ। স্টার্চের কাজ কি? স্টার্চের কাজ, তুমি একটা ভাতের কথা একটু কল্পনা করো। তাহলে দেখো, ভাত খাইলে আমরা কি পাবো? ভাত খাইলে আমরা শক্তি পাবো। তাহলে স্টার্চ হলো শক্তি দিবে। ভাত পচাইলে পাবো মদ, তাহলে এটা মদ তৈরি বা অ্যালকোহল তৈরিতে সাহায্য করে। এরপরে ভাত, কাগজের পিছনে তুমি কি আঠা হিসেবে ব্যবহার করতে পারো, তাহলে এই যে আঠা তৈরিতে স্টার্চ সাহায্য করে। তাহলে এগুলো সবই হলো কি স্টার্চের কাজ। এরপরে স্টার্চ আবার কি করে? এই যে কাগজ তৈরিতে সাহায্য করে। তাহলে একটা ভাত দিয়েই তুমি স্টার্চের কাজ মনে রাখতে পারো। এরপরে আসো আমাদের সেলুলোজ। সেলুলোজের কাজ কি? সেলুলোজের কাজ এটা একটু মনে রেখো, একা না নি। একা নানি স্টেশনে বসে, একা নানি স্টেশনে বসে। তাহলে এতে হলো কি? এতে হলো অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে, এটা ব্যবহার করা হয়। কতে হলো কাপড়, এই যে কাপড়ের সুতা তৈরিতে। এরপরে হলো তোমার কোষ প্রাচীর তৈরিতে, কাপড়ের সুতা তৈরিতে, কোষ প্রাচীর তৈরিতে আমাদের কি করা হয়? সেলুলোজ ব্যবহার করা হয়। এরপরে নোতে হলো নাইট্রেট বিস্ফোরণে, নাইট্রেট বিস্ফোরণে আমাদের এই যে সেলুলোজ সাহায্য করে। এরপরে সেলুলোজ দিয়ে আমরা কি করতে পারি? নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এগুলো তৈরি করতে পারি। এরপরে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হয়। আর বসেতে হলো বায়োটেকনোলজি, তাহলে বায়োটেকনোলজিতে আমাদের কি এই যে সেলুলোজ ব্যবহৃত হয়। তাহলে সেলুলোজের ব্যবহার কি? অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে এটা ব্যবহার করা হয়। কাপড়, কোষ প্রাচীর, কাঠখেকো পোকার খাদ্য হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়। নাতে হলো নাইট্রেট বিস্ফোরণে সেলুলোজ ব্যবহৃত হয়। নিতে হলো নির্মাণ সামগ্রী তৈরিতে সেলুলোজ ব্যবহৃত হয়। এরপরে স্টেশনারি ফেজ পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজে সেলুলোজ ব্যবহার করা হয়। এবং বসে তোলা বায়োটেকনোলজিতে সেলুলোজ ব্যবহার করা হয়। তাহলে এগুলো সব হলো সেলুলোজের ব্যবহার। এবং সেলুলোজ এটা আমরা কি হজম করতে পারি না, কারণ আমাদের পৌষ্টিকতন্ত্রে সেলুলোজ হজমকারী সেলুলোজ এনজাইম থাকে না। এই জন্য সেলুলোজটা এটা কি করে? মলে পানি ধরে রাখতে সাহায্য করে। তো যার কারণে আমাদের মলটা কি হয়? নরম হয়। তাহলে সেলুলোজ কি করে? এই যে মলকে নরম করতে সাহায্য করে। তাহলে মলকে কি করে? নরম করতে সেলুলোজ সাহায্য করে। তাহলে এগুলো সব সেলুলোজের কাজ। এরপরে চলে আসো গ্লাইকোজেন। গ্লাইকোজেনের কাজ কি? আমরা আগেই বলছি গ্লাইকোজেন এটা সঞ্চিত থাকে, তাহলে প্রয়োজন অনুসারে এটা কি করে? শক্তি দেয়। এরপরে আমাদের এই যে গ্লাইকোজেন এটা কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা এটা কি করে? নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অর্থাৎ যেহেতু সঞ্চিত থাকতেছে, তাহলে প্রয়োজন অনুসারে এটা কি হইতে পারে? যকৃৎ থেকে রক্তে আসতে পারে, আবার রক্ত থেকে যকৃতে যে সঞ্চিত থাকতে পারে। তাহলে এটা কি করে? রক্তে আমাদের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এরপরে আসো এই যে স্টার্চকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, তাহলে পাবা হলো ডেক্সট্রিন। স্টার্চকে আদ্র বিশ্লেষণ করলে পাবা ডেক্সট্রিন। ডেক্সট্রিনকে ভাঙলে পাবা মল্টোজ, আর মল্টোজকে ভাঙলে পাবা কি? গ্লুকোজ। অর্থাৎ আমরা একটা স্টার্চকে ভাঙলে আমরা আলটিমেটলি কি পাবো? গ্লুকোজ পাবো। এখন আসো এই যে স্টার্চকে ভাঙতে যে এনজাইম সাহায্য করে তার নাম হলো অ্যামাইলেজ এনজাইম। ডেক্সট্রিনকে ভাঙতে যে এনজাইম সাহায্য করে তার নাম হলো অ্যামাইলেজ, আর মল্টোজকে ভাঙতে সাহায্য করবে মল্টেজ এনজাইম। তাহলে দেখো, অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে স্টার্চকে ভেঙে আমরা পাই ডেক্সট্রিনকে অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে ভাঙলে পাবো মল্টোজ, আর মল্টেজ এনজাইম দ্বারা মল্টোজকে ভাঙলে আমরা পাবো কি? গ্লুকোজ। তাহলে এভাবে আমরা কি পাই? স্টার্চকে ভেঙে গ্লুকোজ পাই। এখন আসো স্টার্চের ধর্ম মনে রাখবা নানি দিয়ে। তাহলে নি মানে কি? নীল বর্ণ, তাহলে আয়োডিন দ্রবণে নীল বর্ণ দিবে। আর না মানে এর ম্যাক্সিমাম বৈশিষ্ট্য হলো না। অর্থাৎ যেমন স্টার্চ পানিতে দ্রবীভূত হবে না, স্টার্চ স্বাদে মিষ্টি না, এরপরে স্টার্চ অ্যাসিডের সাথে মিলে স্টার তৈরি করবে না, অর্থাৎ ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কি? না। সেলুলোজের ধর্ম কি? যেমন সেলুলোজ এটা কি? পানিতে অদ্রবণীয়, এর কোনো স্বাদ নেই, তারপরে ওটা হলো তোমার আঁশ জাতীয়, এগুলো হলো সেলুলোজের ধর্ম।
গ্লাইকোজেনের ধর্ম, যেমন গ্লাইকোজেন হলো ঠান্ডা পানিতে সাসপেনশন তৈরি করে, আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ দেয়, এরপরে এটাকে যদি উত্তপ্ত করো তাহলে লাল হয়, এরপরে হলো যখন আবার তোমার মানে ঠান্ডা পানিতে এটা কি করে তোমার কালো বর্ণ চলে আসে, এগুলো সব কি গ্লাইকোজেনের বৈশিষ্ট্য। তাহলে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলোর ইন ডিটেলসে যা আছে দেখো সব আমি বলছি। আমাদের শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হলো স্টার্চকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো, সেই দুইটা জিনিস একটু বলতে বাকি আছে। এই যে দেখো স্টার্চকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো, একটা পাবো অ্যামাইলোজ আর একটা কি পাবো অ্যামাইলোপেকটিন। এখন আসো অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন দুইটার গঠনে দেখো অ্যামাইলোপেকটিন গঠনটা একটু বড়, এই জন্য এইখান থেকে মনে রাখবে অ্যামাইলোপেকটিনের সবকিছু বেশি বেশি। যেমন গ্লুকোজের সংখ্যা দেখো বেশি, 2000 থেকে 2 লক্ষ পর্যন্ত। অ্যামাইলোজ নামটা ছোট, এই জন্য দেখো গ্লুকোজের সংখ্যা কম, 200 থেকে 1000 থাকে। শুষ্ক ওজনের দেখো 78 ভাগ অ্যামাইলোপেকটিন, আর অ্যামাইলোজ কত মাত্র 22 ভাগ। অ্যামাইলোজে শুধুমাত্র থাকে আলফা 1,4 লিঙ্কেজ, এই জন্য এটা কি অশাক। আয়োডিন দ্রবণে এটা কি দেয়, কালচে নীল বর্ণ দেয়। অ্যামাইলোপেকটিন এইখানে আলফা 1,4 লিঙ্কেজের সাথে আবার আলফা 1,6 লিঙ্কেজও থাকে, তাহলে দুইটা লিঙ্কেজ আছে, এই জন্য এটা কি শাখান্বিত, এবং এটা কি করবে লাল বর্ণ দিবে। তাহলে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের পার্থক্য একটু মনে রাখবা, সেটা হলো অ্যামাইলোপেকটিন যেহেতু নামটা বড়, এর সবকিছু কি বেশি বেশি। যেমন এইখানে 2000 থেকে 2 লক্ষ আলফা ডি গ্লুকোজ থাকবে, এইখানে আলফা 1,4 এর সাথে আলফা 1,6 লিঙ্কেজ থাকবে, এবং উদ্ভিদের শুষ্ক ওজনের 78 ভাগ থাকবে অ্যামাইলোপেকটিন। যেহেতু দুই ধরনের বন্ধন আছে, তার মানে এটা শাখান্বিত। আর আয়োডিন দ্রবণে কি বর্ণ দিবে, লাল বর্ণ দিবে। অ্যামাইলোজ এটার নামটা যেহেতু ছোট, গ্লুকোজের সংখ্যা কম, 200 থেকে 1000টা অ্যামাইলোজ থাকবে, শুষ্ক ওজনের 22 ভাগ থাকবে, এটা হবে অশাক, এবং এটা কি করবে কালো নীল বর্ণ দিবে। এবং একটু মনে রাখবা স্টার্চের ভেতরে একটা হলো চাল আর একটা হলো আলু। দেখো আলু কিন্তু আকারে বড়, তাহলে যদি বলে বৃহত্তম স্টার্চ পাওয়া যায় কোথায়, তাহলে বৃহত্তম স্টার্চ পাওয়া যাবে হলো আলুতে। আর যদি বলে ক্ষুদ্রতম স্টার্চ, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে কি চাল। তাহলে চালে ক্ষুদ্রতম স্টার্চ পাওয়া যায়, আলুতে বৃহত্তম স্টার্চ পাওয়া যায়। তাহলে দেখো স্টার্চ, গ্লুকোজ, স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন এগুলো নিয়ে যা আছে সব দেখো আমি বলে ফেলেছি। এই যে সেলুলোজ দেখো সব আমি বলছি, অদ্রবণীয়, মিষ্টি নয়, এবং এটা হলো উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, এগুলো কিন্তু সব আমি বলছি। আর এই যে তোমার সেলুলোজ কোথায় কতটুকু থাকে এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবো, হলে তুলিকার মাতা। তাহলে ততে হলো তুলায় কত পার্সেন্ট থাকে, এই যে 94% থাকে, তুলায় থাকে হলো 94%। লতে হলো লিলেন, এইখানে থাকে কত 90%, লিলেন এইখানে থাকে 90%। এরপরে কতে হলো কাঠ, দেখো কাঠে কত পার্সেন্ট থাকে 60%, কাঠে থাকে হলো 60%। এরপরে মোতে হলো মাটি, জৈব পদার্থ সমৃদ্ধ মাটি, এই যে মাটিতে কত পার্সেন্ট থাকে দেখো, এই যে 40 থেকে 70% থাকে। আর ততে হলো তুলা, এই যে তৃণলতা, ততে হলো তৃণলতায় কত পার্সেন্ট থাকে দেখো 30 থেকে 40% থাকে। তার মানে দেখো এদিক থেকে বেশি, আস্তে আস্তে কি কমছে। তাহলে কোথায় কত পার্সেন্ট থাকে, তাহলে তুলায় থাকে 94%, লিলেনে থাকে 90%, কাঠে থাকে 60%, মাটিতে থাকে 40 থেকে 70%, এটা 40 থেকে 70। এরপরে তৃণলতায় থাকে 30 থেকে 40%, অর্থাৎ যত এদিক থেকে ওদিকে গেছো তত কি কমেছে। আর মনে রাখবা উদ্ভিদের তন্তুকোষে 90%ই কি সেলুলোজ থাকে, তাহলে এইখান থেকে আবার তন্তুকোষটা একটু মনে রাখতে পারো। তাহলে এগুলো হলো সেলুলোজের পার্সেন্টেজ, সেলুলোজের বৈশিষ্ট্য, এগুলো সব আমি বলছি। এই যে সেলুলোজের কাজ দেখো আমি বলছিলাম কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করে, এই যে বস্ত্র শিল্পে বা কাপড় তৈরিতে সাহায্য করে, নাইট্রেট বিস্ফোরণে, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে, এটা আমি বলেছি। এই যে নির্মাণ সামগ্রী তৈরিতে, কাঠখেকো পোকার খাবার হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়, এই যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার হয়, এবং দেখো বলছিলাম এই যে বায়োটেকনোলজিতে আমাদের সেলুলোজ ব্যবহৃত হয়। আর সেলুলোজ হজমকারী এনজাইম প্রাণীর আছে, এই জন্য পশুর খাদ্য হিসেবে সেলুলোজ ব্যবহার করা হয়। তাহলে সেলুলোজের ব্যবহার আমি কিন্তু বলেছি যে একানানি স্টেশনে বসে কাজ কিন্তু বলে দিয়েছি।
এরপরে গ্লাইকোজেন, ওই যে বললাম না 10 থেকে 20টা আলফা ডি গ্লুকোজ থাকে গ্লাইকোজেনে, এবং গ্লাইকোজেন দেখো সাদা পাউডার জাতীয়, দেখছো? আর গ্লাইকোজেনকে আমরা ভাঙলে গ্লুকোজে পরিণত হয়। এই জন্য গ্লাইকোজেন কি করে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর বলছিলাম না আয়োডিন দ্রবণে এই যে বেগুনি বর্ণ দেয়, আর এটা ঠান্ডা পানিতে সাসপেনশন কলয়েড তৈরি করে। এগুলো গ্লাইকোজেনের বৈশিষ্ট্য, সব বলেছি। গ্লাইকোজেনের কাজ আমরা বলেছি, সঞ্চিত খাবার হিসেবে থাকে, পেশিতে শক্তি দেবে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করবে। এই যে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এগুলো সব গ্লাইকোজেনের কাজ, এগুলো সব আমি বলেছি। এবং দেখো বলছিলাম নীলাভ সবুজ শৈবালে, ছত্রাক বা ইস্টে আমাদের গ্লাইকোজেন সঞ্চিত থাকে, এগুলো কিন্তু আমরা বলেছি। গ্লাইকোজেনের এই কাজগুলো সব আমরা বলেছি, গ্লাইকোজেনের এই কাজগুলো সব বলেছি আমরা। এরপরে এই যে বলো, উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, একটু বলো, কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? 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 তাহলে কোষ প্রাচীর আমরা একটু আগেই বলছি সেলুলোজ দ্বারা তৈরি। তাহলে কোষ প্রাচীর হলো সেলুলোজ দ্বারা তৈরি। সেলুলোজকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কি পাবো? প্রথম পাবো সেলুলোজ, এরপরে পাবো সেলোবায়োস, এবং সেলোবায়োসকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ। তাহলে সেলুলোজকে আদ্র বিশ্লেষণ করলে সেলুলোজ, সেলোবায়োস এবং কি পাবো? গ্লুকোজ পাবো। এখন আসো গ্লাইকোজেন, গ্লাইকোজেন এটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো হলো, এটাকে ভাঙলে আমরা প্রথমে পাবো ম্যালটোজ, ম্যালটোজ, ম্যালটোজ। এই ম্যালটোজকে ভাঙলে দেন আমরা পাবো গ্লুকোজ। তাইলে আমরা গ্লাইকোজেনকে ভাঙলে পাবো ম্যালটোজ, ম্যালটোজকে ভাঙলে দেন আমরা পাবো কি? গ্লুকোজ। আর এস্টার্সকে ভাঙলে আমরা কি পাই? ডেক্সট্রিন, ডেক্সট্রিনকে ভাঙলে আমরা পাই মল্টোজ, মল্টোজকে ভাঙলেই আমরা কি পাই? গ্লুকোজ। এগুলো সব আমরা আলোচনা করছি আগেই। তাহলে কোনটাকে ভাঙলে কি পাওয়া যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই যে দেখো, পরিধেয় বস্ত্রাদি মানে বস্ত্র শিল্পে, কাপড় তৈরিতে সাহায্য করে কে? এই যে সেলুলোজ, দেখছো? এরপরে বললাম না পেশিতে সঞ্চিত থাকে কে? গ্লাইকোজেন। তাহলে পেশির শক্তি দেয় কে? গ্লাইকোজেন। পেশির শক্তি দেয় কে? গ্লাইকোজেন। পেশির শক্তি দেয় কে? গ্লাইকোজেন। এখন আসো, আমরা সবগুলো বর্ণ এখানে এক জায়গায় দিয়ে দিয়েছি। এই যে অ্যামাইলেজ, অ্যামাইলেজ কি করে? আয়োডিন দ্রবণে, এটা হলো আয়োডিন দ্রবণ, আয়োডিন দ্রবণ, আয়োডিন দ্রবণে কি করে? এই যে কালসে নীল বর্ণ দেয়। অ্যামাইলোপেকটিন এটা কি করবে? লাল বর্ণ দিবে। এস্টার্স এটা কি করে? আয়োডিন দ্রবণে নীল বর্ণ দেয়। সেলুলোজ আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না। গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে কি করে? লালচে বেগুনি বর্ণ দেয়। তাহলে এই ফ্লোচার্টটা পড়লেই কে কি বর্ণ দেয় সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমার। এই ফ্লোচার্টটা পড়লে কে কি বর্ণ দেয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ফ্লোচার্টটা একটু পড়ে ফেলবা, এই ফ্লোচার্টটা একটু পড়ে ফেলবা। এরপরে আসো, এস্টার্স আর সেলুলোজের পার্থক্য, এগুলো আমি আগেই আলোচনা করছি। যেমন এস্টার্স এইখানে কি লাগবে? আলফা গ্লুকোজ লাগবে। এস্টার্সে কি লাগবে? আলফা গ্লুকোজ। আর সেলুলোজ আমি বলছি বেটা সেলে, তার মানে এখানে কি লাগবে? বেটা গ্লুকোজ লাগবে। এইখানে লাগবে হলো বেটা গ্লুকোজ। এরপরে আমি বলছি সেলুলোজে কি লাগবে? এই যে বেটা অন 4 লিঙ্কেজ দ্বারা যুক্ত হবে, তার মানে এটা কি? অশাক। আর এস্টার্সে কি হবে? দেখো আলফা 1,4 লিঙ্কেজের সাথে আলফা 1,6 লিঙ্কেজও থাকবে, তার মানে এটা কি? শাখার নিতে হবে। এরপরে এস্টার্স আয়োডিন দ্রবণে কি করবে? নীল বর্ণ দিবে। সেলুলোজ আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দিবে না। এস্টার্স আমরা খেয়ে হজম করতে পারি, সেলুলোজ খেয়ে হজম করতে পারি না, কারণ সেলুলোজ হজমকারী কোনো এনজাইম আমাদের দেহে থাকে না। কিন্তু পশু পাখি খেয়ে আমাদের সেলুলোজ কি করতে পারে? হজম করতে পারে। আর প্রাণীর ক্ষেত্রে সেলুলোজ কি করে? মলের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। এগুলো সব আমরা আলোচনা করছি। এস্টার সেলুলোজের পার্থক্য, এটা হলো বইয়ের পার্থক্যই, এটা আমরা আলোচনা করছি। এরপরে আসো হলো পলিস্যাকারাইড। এরপরে আসো হলো আমাদের পলিস্যাকারাইডে। এখন আসো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, কার্বোহাইড্রেট ডেরিভেটিভস এটাই আমাদের শেষ টপিক। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, ডেরিভেটিভস। এখন আসো কার্বোহাইড্রেট ডেরিভেটিভসে আমাদের এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের সাথে যদি আমরা অ্যামিন যোগ করি, এই যে অ্যামিন যোগ করি, তাহলে আমরা পাবো হলো গ্লুকোসামিন, গ্লুকোসামিন পাবো। এর সাথে আমরা
যদি অ্যামিন যোগ করি তাহলে পাবো কি গ্লুকোসামিন, আর গ্লুকোসামিনের পলিমার মিলেই আমার তৈরি করে কি কাইটিন। কাইটিন হলো বিভিন্ন পতঙ্গের বহিতক হিসেবে কাজ করে বা বহিকঙ্কাল হিসেবে কাজ করে। তাহলে পৃথিবীতে যেহেতু আর্থ্রোপোডা পর্বের প্রাণী সবচেয়ে বেশি, এই জন্য কাইটিন পৃথিবীতে অনেক বেশি পরিমাণে থাকে। এখন আসো গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ এটার সাথে যদি আমরা অ্যামিন যোগ করি তাহলে পাবো গ্যালাক্টোসামিন। এটার সাথে আমরা অ্যামিন যোগ করলে পাবো কি গ্যালাক্টোসামিন। এবং এই গ্যালাক্টোসামিন এটা হলো তরুণ আস্থিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে এই যে গ্লুকোসামিন, কাইটিন, গ্যালাক্টোসামিন এগুলো সবই কি কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে উদ্ভূত যৌগ। তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি উদ্ভূত কার্বোহাইড্রেট। আমরা এগুলোকে বলতে পারি। এরপরে আসো হেমিসেলুলোজ। হেমি মানে অর্ধেক, যেমন জাইলোজ, ম্যানোজ, গ্লুকোজ, অ্যারাবিনোজ এগুলো সবই হলো কি আমাদের শর্করা, এগুলো আমাদের পূর্ণ শর্করা। এখন জাইলোজ থেকে আমরা পাই জাইলান, এরপরে ম্যানোজ থেকে আমরা পাই ম্যানান, গ্লুকোজ থেকে পাই গ্লুকান, অ্যারাবিনোজ থেকে আমরা পাই অ্যারাবান। তাহলে এই জিনিসগুলো সবই হলো আমাদের হেমিসেলুলোজ। এখন দেখো আমাদের বই হেমিসেলুলোজের একটা সংজ্ঞা দেওয়া আছে যে উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন বাদ দিয়ে যে শর্করাগুলো থাকে সেই শর্করাগুলো সবই হলো হেমিসেলুলোজ। আমাদের বইয়ে হেমিসেলুলোজের দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা জাইলান আর একটা গ্লুকান। এইখানে দেখো আমি আরো কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন জাইলোজ থেকে আমরা পাই জাইলান, ম্যানোজ থেকে আমরা পাই ম্যানান, গ্লুকোজ থেকে আমরা পাই গ্লুকান, অ্যারাবিনোজ থেকে আমরা পাই অ্যারাবান। তাহলে এই যে জাইলান, গ্লুকান, ম্যানান, অ্যারাবান এই জিনিসগুলো সবই হলো আমাদের হেমিসেলুলোজ, অর্থাৎ এগুলো হলো কোষ প্রাচীরে থাকা অর্ধেক গ্লুকোজ। তাইলে এই যে জাইলোগ্লাইকান এটাও কিন্তু আমাদের একটা হেমিসেলুলোজ। গ্লুকান এটাও একটা হেমিসেলুলোজ। তাইলে হেমিসেলুলোজ কার্বোহাইড্রেট ডেরিভেটিভস আমাদের কার্বোহাইড্রেট টপিকের যা আছে সবই পড়ানো শেষ, এবং শেষের দিকে কার্বোহাইড্রেটের কাজটা একটু বলে দিয়েছে। তা আমরা আগে যে কাজটা পড়াইছি এই কাজ একবার রিডিং পড়লেই তুমি পারবা। তাহলে মোটামুটি আমাদের কার্বোহাইড্রেট টপিক শেষ। আচ্ছা, কারো কোনো কার্বোহাইড্রেট টপিকে কারো কোনো সমস্যা থাকলে একটু বলো। নাহলে আমরা আজকের ক্লাস শেষ করে দেবো, এমনিতেই ক্লাস বড় হয়ে গেছে অনেক। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।